আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে ওকে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফুল সিলেবাসের ক্লাস মোটামুটি অল্প সময়ে শেষ হবে ইনশাআল্লাহ। 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করে দিব। দুইটা চ্যাপ্টার হচ্ছে, আমরা ছোট ছোট দুইটা চ্যাপ্টার, তরঙ্গ এবং হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। এই দুইটা চ্যাপ্টারের যে জায়গাগুলো থেকে আসলে প্রশ্ন এই 2025-26 আসছে বা এখন পর্যন্ত ফুল সিলেবাস থেকে আসছে, ওই টপিকসগুলাই শুধু পড়বো আমরা। হ্যাঁ, মানে যদি বাই চান্স চলে আসে, আসার সম্ভাবনা খুবই কম, বাট গুচ্ছতে অলরেডি 2 বছর আসছিল, 20 সালে এবং 21 সালে এই ভৌত জগৎ থেকে আসছে, তরঙ্গ থেকে একটা প্রশ্ন দিছে। তো মোটামুটি হুট করে একটা প্রশ্নও যদি দিয়ে দেয়, ওই একটা প্রশ্নের জন্য আমাকে আসলে পড়তে হবে। কারণ ওই যে বলছি যে এখন আমাদের জন্য 1 মার্কস খুবই ইম্পর্টেন্ট। আমাদের তো আসলে দেখবা যে ফুল সিলেবাস থেকে কোনো প্রশ্ন আসলে ওইটা তো কঠিন করবে না, ওইটা সহজ করবে। তো ওই সহজ প্রশ্নটা যদি পায়রা যায়, ওইটা অনেকজন পারবে না, যে কারণে ওই জায়গায় আমাদের আগায় যেতে হবে। ঠিক আছে, এই কারণে ফুল সিলেবাসগুলো সুন্দর করে, অন্তত ফিজিক্স কেমিস্ট্রি তো অলমোস্ট ফুল সিলেবাসই, তো ফিজিক্স কেমিস্ট্রি তো দুইটা কোর্স সাবজেক্ট, মানে এই দুইটা সবাইকেই দেখাইতে হবে। এখানে ফুল সিলেবাস পড়াটা সেফ। তারপর হচ্ছে যদি দেখো যে না এই যে ম্যাথও ফুল সিলেবাস পড়াবো, আমি ম্যাথ সহ ফুল সিলেবাস, যারা ম্যাথ দেখাবা এখানেও ফুল সিলেবাস পড়াবো, বিশেষ করে ফাংশন, বিন্যাস সমাবেশ, দ্বিপদী বিস্তৃতি, তারপরে হচ্ছে সম্ভাব্যতা, এই 4টা চ্যাপ্টার অন্তত হইলেও পড়ে যাইতে হবে। আর ভেক্টর তো হচ্ছে আমরা পড়েই ফেলবো, ভেক্টর ফিজিক্সের ভেক্টরের সাথে একই। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। চলো শুরু করি। সাউন্ড কি নাই? সাউন্ড নাই? সাউন্ড কি সবকিছু ক্লিয়ার আছে না? এই যে একজন বলতেছে সুমাইয়া তাসনিম, বলে সাউন্ড নাই। সব ক্লিয়ার আছে কিনা? ফেসবুক ওয়েবসাইট জানাও যে হচ্ছে অল ক্লিয়ার আছে কিনা, আমরা হচ্ছে একটু শুরু করে দেব ইনশাআল্লাহ। ফেসবুক ওয়েবসাইটে ক্লিয়ার আছে। আফসানা মিমি, রাইয়ান, শামিমা আফরুজ, তারপরে হচ্ছে মোহাম্মদ নাবিদ, মেহেদি হাসান, ভেরি গুড। ওকে ক্লিয়ার আছে, একটু ফেসবুকে জানাও। উম্মে সাথী, তাসলিমা, পূজা দাস, রিধিয়া শারমিন, ওয়াহিদা সুলতানা, ওকে তামিম ইকবালও চলে আসছে ক্লাস করতে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, বিসমিল্লাহ। দেখো শুরু করি আমাদের তরঙ্গ চ্যাপ্টার থেকে। এই যে সাস্টে একটা আসছে, সিইউতে 2টা আসছে। দেখছো এই যে চট্টগ্রামে যদিও ফুল সিলেবাস বলেই দেয়, ওরা বলেই দেয়, বাট সাস্টেও মোটামুটি ফুল থেকে 1-2টা দিছে, ফুল থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসছে সাস্টে। ঠিক আছে, দেন এই যে এগ্রিতে একটা দিছে, আর হচ্ছে আমাদের এই যে দেখো জগন্নাথে, এগ্রিতে একটা না, আসলে এগ্রিতে একটা দিছে, জগন্নাথে 2টা দিছে। তো মোটামুটি 4টা ভার্সিটিতে প্রশ্ন আসছে আমাদের এই তরঙ্গ থেকে, 4টা ভার্সিটিতে আমাদের এখান থেকে তরঙ্গ থেকে প্রশ্ন চলে আসছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের হচ্ছে এই যে গুচ্ছতে আসে নাই, গুচ্ছতে 22 আসছে, দেন হচ্ছে 22 না, 21এও একটা আসছে, 21এও প্রশ্ন হচ্ছে একটা আসছে, 21এও একটা আসছে। তো এখান থেকে মোটামুটি হচ্ছে প্রশ্ন চলে আসতে পারে। দেখো তাহলে ফার্স্ট অফ অল তরঙ্গ চ্যাপ্টারে না, 21এ মনে হয় প্রশ্ন আসে নাই, সরি 21এ প্রশ্ন আসে নাই, 21এ গুচ্ছতে এই অধ্যায় থেকে তরঙ্গ থেকে আসে নাই। দেখো তাহলে আর তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ একদম যা যা লাগবে, কারণ এটা তো ফুল সিলেবাস, অনেক বেশি প্রেসার নেওয়া যাবে না মাথার মধ্যে। যা পড়াবো শুধু এটা, ভাই ক্লাসের বাইরে কিচ্ছু পড়বা না, আমি না আগে লিখে দিতেছি, ক্লাসের বাইরে কিচ্ছু না, অনলি স্লাইড। এখানে কোনো প্রশ্ন ব্যাংক সলভ করার দরকার নাই,
কোনো প্রশ্ন ব্যাংক এই চ্যাপ্টারগুলোতে সলভ করার দরকার নাই, অনলি স্লাইড পড়বা। এতগুলা পরীক্ষা হয়েছে, সবগুলা পরীক্ষাতেই ক্লাসে যা পড়াইছি তার মধ্যে থেকে আসছে ফুল সিলেবাস। ক্লাসের বাইরে থেকে ফুল সিলেবাস কিচ্ছু পড়া লাগবে না। আজকে যে পরীক্ষাটা হবে তরঙ্গ, এই ক্লাসটা যে করবা ক্লাসের উপরে থেকেই পরীক্ষা হবে, ক্লাসের বাইরে কিচ্ছু আসবে না, অনলি স্লাইড। এক্সট্রা পড়ার প্রয়োজন নেই, ঠিক আছে? এক্সট্রা পড়ার প্রয়োজন নেই, এক্সট্রা পড়ার প্রয়োজন নেই। যে 1 ঘন্টায় তুমি ফুল সিলেবাসের 2টা চ্যাপ্টার গুছিয়ে ফেলো, ঠিক আছে? ফুল সিলেবাস সহ পড়ে যাও, তোমার প্রিপারেশন আলাদা রকম স্ট্রং হবে। তোমার মনের মধ্যে আর দুঃখবুকুনি থাকবে না যে ভাই ফুল থেকে প্রশ্ন দিলে কি করব, ঠিক আছে? ওকে, দেখো কিভাবে ফেসবুকের সিক্রেট গ্রুপে অ্যাড হবা, এটা তুমি এখন জিজ্ঞেস করতেছো। তোমার এই কতবার ভিডিও দিয়ে 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 আমরা একদম শেষ করে ফেলছি যে এমনে এমনে অ্যাড হইতে হয়, ফেসবুক সিক্রেট গ্রুপে এমনে অ্যাড হইতে হয়, ফেসবুক সিক্রেট গ্রুপে এমনে অ্যাড হইতে হয়। ফেসবুক সিক্রেট গ্রুপে কেমনে অ্যাড হবা, ঠিক আছে? ফেসবুক সিক্রেট গ্রুপে কেমনে অ্যাড হবা, দেখো ফেসবুক সিক্রেট গ্রুপে হচ্ছে কেমনে অ্যাড হবা, কেমনে অ্যাড হবা, ফেসবুক সিক্রেট গ্রুপে কেমনে অ্যাড হবা, ফেসবুক সিক্রেট গ্রুপে কেমনে অ্যাড হবা। দেখো মাই কোর্স একটু দেখো ভাই, এই যে যারা ওয়েবসাইট থেকে ক্লাস করো, ফেসবুক সিক্রেট গ্রুপে কেমনে অ্যাড হবা। এই যে ক্লাস চলতেছে কই, এই যে দেখো ফিজিক্সের ক্লাস, এই যে লাইভ ক্লাস চলতেছে, এই যে তরঙ্গ ভৌত জগৎ, এটাতে ক্লিক করলে তুমি ক্লাস দেখতে পারবা, ঠিক আছে? এই যে এইখানে দেখো জয়েন হেয়ার অপশন আছে, জয়েন হেয়ার, এই যে সিক্রেট গ্রুপ, ফেসবুকের সিক্রেট গ্রুপ, ফেসবুকের ডিসকাশন গ্রুপ, এইটাতে অ্যাপ্রুভাল পাইলে এটাতে অটো অ্যাপ্রুভাল পাবা। আগে এটাতে অ্যাপ্রুভাল পাবা, দেন এটাতে জয়েন দিলে, সেই আইডি দিয়ে জয়েন দিলে অ্যাপ্রুভ হয়ে যাবে। এখানে কোনো অ্যাপ্রুভাল যদি লাগে তাহলে বুঝবা যে তোমার ঝামেলা আছে। তাহলে সিক্রেট গ্রুপটাতে তুমি রিকোয়েস্ট দিবা, তোমার একটা অ্যাক্সেস কোড আছে, অ্যাক্সেস কোড তোমার ফোন নাম্বারের মেসেজ চেক করবা দয়া করে, মানে লিঙ্ক গেছে, অবশ্যই লিঙ্ক গেছে, এটা অসম্ভব যে তোমার ফোন নাম্বারে মেসেজ যায় নাই, তুমি চেকই করো নাই মিয়া, ঠিক আছে? এই হইলো আমাদের বিষয়। এখন দেখো আমরা তাহলে ক্লাসে চলে যাই, যেহেতু বলছি 1 ঘন্টায় শেষ করব। আর তরঙ্গ আর অনুপ্রস্থ তরঙ্গ যা বলবো, যে কয়টা লাইন বলবো ওই কয়টা লাইনই পড়বা। আর বা অনুপ্রস্থ তরঙ্গ কণাগুলো তরঙ্গ অভিমুখের সাথে সমকোণে অগ্রসর হয়, এই তথ্যটা লাগবে। তাহলে আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ সমকোণে অগ্রসর হবে। আর লম্বিক, দেখো এটা অলরেডি লম্ব বা অনুদৈর্ঘ্য, তাহলে এটা সমান্তরালে অগ্রসর হবে। শেষ, এই 2টা পয়েন্ট লাগবে, যে মাধ্যমের কণাগুলো তরঙ্গ অভিমুখের সাথে লম্বিকটা সমান্তরালে অগ্রসর হবে, আর বা অনুপ্রস্থ এটা সমকোণে অগ্রসর হবে, ঠিক আছে? এখন দেখো মাধ্যমে সমবর্তন বা পুলারণ ঘটে 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 ঘটে, এটা পরীক্ষায় আসবে, এটা গুচ্ছতে আসছে, ঠিক আছে? দেন মাধ্যমে সমবর্তন বা পোলারণ ঘটে না, এই যে গুচ্ছ 22-23 আসছে, এটা জিএসটি 22-23-এ এই প্রশ্ন চলে আসছে, জিএসটি 22-23 আসছে যে মাধ্যমে সমবর্তন বা পোলারণ ঘটে কার ক্ষেত্রে, আর তরঙ্গে ঘটে, লম্বিকে ঘটে না। ভেরি 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 ইম্পর্টেন্ট, এই স্লাইড থেকে শুধু একটা তথ্যই ভালো করে লাগবে। দেন উদাহরণ কি, তোমাকে বলবে না ভাই কোনটার ক্ষেত্রে সমবর্তন ঘটে, তোমার ক্ষেত্রে উদাহরণ দেওয়া থাকবে পানি তরঙ্গ, বেতার, আলো, তাপ, এই যে পানি, বেতার, আলো, তাপ, এক্সরে, টানাতার, এই সবগুলা হচ্ছে আমাদের কি আর তরঙ্গ। আর লম্বিকের ক্ষেত্রে একটা মেজর এক্সাম্পল হচ্ছে শব্দ, যত জায়গায় শব্দ পাবা, শব্দ, বাঁশির সুর, ডুলের বাড়ির শব্দ, সুর শোলাকার শব্দ, যত শব্দ আছে দেখো, বাঁশির সুর, স্প্রিং এর সৃষ্ট তরঙ্গ, ডোলের বাড়ির শব্দ, সুর শোলাকার শব্দ, যত শব্দ আছে সব শব্দ তরঙ্গ হচ্ছে লম্বিক তরঙ্গ। তাহলে শব্দ তরঙ্গের বেলায় পুলারণ ঘটবে না, সমবর্তন বা পুলারণ ঘটবে না। তাহলে ঘটবে কার ক্ষেত্রে, পানির ক্ষেত্রে ঘটবে, আলোর ক্ষেত্রে ঘটবে, তাপের ক্ষেত্রে ঘটবে, দেন হচ্ছে বেতারের ক্ষেত্রে ঘটবে, এগুলার ক্ষেত্রে ঘটবে। শুধু শব্দ তরঙ্গ, শব্দ, ডুলের বাড়ির শব্দ, বাঁশির সুর, এগুলার ক্ষেত্রে কি হবে না, এটা লম্বিক তরঙ্গ, সমবর্তন ঘটবে না। এটাই প্রশ্ন, এইখান থেকে আমাদের আসবে। এখন দেখো তাইলে আমাদের এই যে নিচের কোন তরঙ্গটি সমবর্তন বা পুলারণ সম্ভব নয়, নিচের কোন তরঙ্গটির সমবর্তন বা পুলারণ সম্ভব নয়, তাহলে আমাকে অ্যান্সার দিয়ে ফেলো। এই যে দেখো সমবর্তন সম্ভব নয়, পুলারণ বা সমবর্তন সম্ভব নয়, কোনটার ক্ষেত্রে, এই যে শব্দের ক্ষেত্রে সম্ভব নয়, হ্যাঁ শব্দের ক্ষেত্রে সম্ভব নয়। দেখো এটা আমাদের হচ্ছে চট্টগ্রাম, এই যে 24-25 জিএসটি 22-23 এর প্রশ্ন, হ্যাঁ চট্টগ্রাম 24-25 জিএসটি 22-23, ঠিক আছে? ওকে তাহলে আমাদের হচ্ছে দেখো শব্দ তরঙ্গকে বায়ুতে সমবর্তন করা যায় না, কারণ এই ধরনের তরঙ্গ, এই যে অনুদৈর্ঘ্য তরঙ্গ, লম্বিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ সমবর্তন করা যায় না। নেক্সট দেখো, আলো যখন বায়ু এক মাধ্যম থেকে, মনে রাখবা তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলে গেলে তরঙ্গের কি পরিবর্তন হয়, বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়, এটা আমি ক্লাসে পড়াইছিলাম হুবহু, যারা ক্লাস করে গেছিল একদম হুবহু অপশন সহ এই প্রশ্নটা এগ্রিতে আসছে, অনেকেই পারো নাই, একদম হুবহু পড়াই দিছিলাম, ক্লাসের আগেই পড়াই দিছিলাম, ঠিক আছে? এবং এটা ফুল সিলেবাসের ম্যারাথনেও আছে, দেখবা যে ফুল সিলেবাসের ম্যারাথনে এই প্রশ্নটা আছে, এগ্রিতে চলে আসছে। তাহলে বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয় কখন, যখন মাধ্যম পরিবর্তন হয়,
মাধ্যম পরিবর্তন, মাধ্যম পরিবর্তন, মাধ্যম পরিবর্তন, ঠিক আছে? তাহলে মাধ্যম পরিবর্তন, মাধ্যম পরিবর্তন হলে বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হয়। আরেকটা হচ্ছে উৎস পরিবর্তন হলে কম্পাঙ্ক পরিবর্তন হয়, উৎস পরিবর্তন হলে কম্পাঙ্ক পরিবর্তন হয়, ঠিক আছে? যদি উৎস চেঞ্জ করে ফেলো, যেখান থেকে তরঙ্গটা যে উৎস থেকে উৎপন্ন হচ্ছে ওই উৎস যদি চেঞ্জ করো তাইলে কম্পাঙ্ক চেঞ্জ হবে। আর মাধ্যম পরিবর্তন, আলো থেকে বায়ুতে যাচ্ছে বা বায়ু থেকে কাছে যাচ্ছে, মাধ্যম চেঞ্জ করলে বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে। নেক্সট দেখো, এই যে এইটা আমাদের এখান থেকে মোটামুটি প্রশ্ন আসে, এটা একটু দেখে রাখতে হবে, জাস্ট থিওরিটিক্যাল, এখানে নট মানে কোনো ম্যাথমেটিক্যাল প্রশ্ন নাই। দেখো থিওরিটিক্যাল প্রশ্ন, এই যে একটা তরঙ্গ এখান থেকে ধরো যাত্রা শুরু করছে, এই জিনিসগুলো আমরা অনেকটা পর্যায়বৃত্ত গতিতেও পড়ছি। হ্যাঁ, তরঙ্গ দেখো, এই যে এই বিন্দুটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু, নিস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ, নিস্পন্দ। হ্যাঁ, খেয়াল রাখো, এই যে এইটা একটা নিস্পন্দ, একটা নিস্পন্দ থেকে একটা সুস্পন্দ, এই যে একটা সুস্পন্দ থেকে একটা নিস্পন্দ, দূরত্ব হচ্ছে λ/4, λ/4। দেখো একটা সুস্পন্দ ও একটা নিস্পন্দ, এদের মধ্যবর্তী দূরত্ব ল্যামডা হচ্ছে কি ভাই? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একটা সুস্পন্দ একটা নিস্পন্দ, এই যে একটা সুস্পন্দ একটা নিস্পন্দ, দূরত্ব কত? λ/4। আর যদি বলে একটা সুস্পন্দ থেকে আরেকটা সুস্পন্দ, পর পর দুইটা সুস্পন্দ, তোমাকে যদি প্রশ্নে বলে যে একটা সুস্পন্দ থেকে আরেকটা পর পর দুইটা সুস্পন্দ, তাহলে λ/2। অথবা এই যে এইটা একটা নিস্পন্দ, এটা একটা নিস্পন্দ, পর পর দুইটা নিস্পন্দ, এদের মধ্যবর্তী দূরত্ব λ/2। তাহলে পর পর দুইটা সুস্পন্দ অথবা পর পর দুইটা নিস্পন্দ, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2, λ/2। এটা অনেক জায়গায় আসে, λ/2 সব থেকে বেশি ভর্তি পরীক্ষায় এটাই আসে, এই পরপর দুইটা, ঠিক আছে? পরপর দুইটাটা সব থেকে বেশি আসে। আরেকটা হচ্ছে এই যে এইটা একটা তরঙ্গের চূড়া, এটা একটা তরঙ্গের চূড়া, এটা একটা তরঙ্গের পাদ, এই যে দেখো পরপর দুইটা তরঙ্গের পাদ, আরেকটা হচ্ছে তরঙ্গের হাইসিও না, দেখো তরঙ্গের চূড়া। তাহলে তরঙ্গের চূড়ার ক্ষেত্রে এই যে এইখান থেকে হচ্ছে আমাদের কি একটা চূড়া, এই যে এইখান থেকে এইটুকু λ/2, আবার এইখান থেকে এই যে এইখান থেকে এইটুকু λ/2, তাহলে এইটুকু λ/2, এইটুকু λ/2, λ/2 প্লাস λ/2 ইকুয়াল টু কত? ল্যামডা, ইকুয়াল টু কত? ল্যামডা, ঠিক আছে? তাহলে দুইটা তরঙ্গের চূড়া এবং দুইটা তরঙ্গ পাদ, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা। জাস্ট তিনটা তথ্য শিখতে হবে এখান থেকে, জাস্ট তিনটা তথ্য তোমাকে এখান থেকে শিখতে হবে, জাস্ট তিনটা তথ্য শিখতে হবে, এই তিনটা, একটা দুইটা তিনটা, মাঝখানেরটা বেশি স্টার, মাঝখানেরটা বেশি স্টার। ভাই আরেকবার একটু বলেন থিওরিটিক্যাল বিষয়টা, আরেকবার একটু বলেন, আরেকবার একটু বলেন। হ্যাঁ, ওকে। এই ক্লাসের নোটিশ অনেকবার বলছি, ক্লাসের ইভেন ওই গতকালকের গাঢ়নিক ধর্ম ক্লাসে ঢুকলেও তো ওয়েবসাইটে দেখাচ্ছে যে আগামীকাল 3টায়, যারা ওয়েবসাইটেও ক্লাস করতে গেছে টেলিগ্রামে দিছি, কালকে ক্লাসে বলে দিছি, ক্লাসের নোটিশ অনেকবার করে দেওয়া হয়েছে। দেখো এই যে এইখান থেকে এইটুকু, একটা নিস্পন্দ থেকে একটা সুস্পন্দ, λ/4, একটা সুস্পন্দ থেকে আরেকটা সুস্পন্দ, মানে পরপর দুইটা সুস্পন্দ অথবা পরপর দুইটা নিস্পন্দ, λ/2, আর একটা তরঙ্গ চূড়া থেকে আরেকটা তরঙ্গ চূড়া, ল্যামডা, এই তিনটাই। দেখো তাহলে একটা স্থির তরঙ্গে পরস্পর নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। দেখো পরস্পর নিস্পন্দ, পরস্পর নিস্পন্দ মানে কি? পরপর দুইটা নিস্পন্দ, পরস্পর নিস্পন্দ মানে কি বলতো? এই যে একটা নিস্পন্দ, এই যে একটা নিস্পন্দ, এই যে একটা নিস্পন্দ, এই যে একটা নিস্পন্দ, তাহলে পরস্পর নিস্পন্দ মানে দুইটি নিস্পন্দ, এদের মধ্যবর্তী দূরত্ব কত? λ/2। এটার দূরত্ব দেওয়া আছে 1 মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, তরঙ্গ দৈর্ঘ্য হবে 2 মিটার 200 সেন্টিমিটার, 2 মিটার বা 200 সেন্টিমিটার, 2 মিটার বা 200 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের কি বলতো? এখান থেকে আনসার চলে আসবে। একটা স্থির তরঙ্গে পরস্পর দুইটা নিস্পন্দ মানে দুইটা পরপর নিস্পন্দ, দুইটা, এটা একটা নিস্পন্দ, এটা একটা নিস্পন্দ, এই যে এইটুকুর মধ্যবর্তী দূরত্ব λ/2, λ/2। তাহলে λ/2 এর ভ্যালু দেওয়া আছে 1 মিটার, তরঙ্গ দৈর্ঘ্য কত? 2 মিটার, 2 মিটার বা 200 সেন্টিমিটার। দেখো কম্পাঙ্কের ক্ষেত্রে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, বি সমান এফ ল্যামডা। কোন বইতে বি সমান এন ল্যামডাও দেওয়া থাকে। এন হচ্ছে কম্পাঙ্ক, এন দিয়ে কম্পাঙ্ক প্রকাশ করে, ঠিক আছে? এন ল্যামডাও লেখা থাকে, তবে আমরা এফ ফ্রিকোয়েন্সি মানে এফ দিয়ে শিখি, ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি, আর একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন দেখো এখানে হচ্ছে বি সমান এফ ল্যামডা, তাহলে আমি এখানে বলতে পারি না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এই তরঙ্গ চ্যাপ্টারের বি সমান এফ ল্যামডা একটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। দেখো তাহলে আমাদের এই যে ফ্রিকোয়েন্সির সাথে প্রপোর্শনাল টু 1/λ, ফ্রিকোয়েন্সির সাথে ল্যামডা ব্যস্তানুপাতিক,
ফ্রিকোয়েন্সির সাথে ল্যামডা ব্যস্তানুপাতিক, ফ্রিকোয়েন্সির সাথে ল্যামডা হচ্ছে ব্যস্তানুপাতিক। যখন কি বেগ কনস্ট্যান্ট, যখন তরঙ্গের বেগ কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ফ্রিকোয়েন্সির সাথে তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক। ঠিক আছে, প্রতি সেকেন্ডে যতগুলা তরঙ্গ উৎপন্ন হয় এটারই বলে কম্পাঙ্ক। প্রতি সেকেন্ডে দেখো, প্রতি সেকেন্ডে যতগুলো তরঙ্গ উৎপন্ন হয়, যতগুলো তরঙ্গ উৎপন্ন হয় সেটি কম্পাঙ্ক, সেটি কম্পাঙ্ক। হ্যাঁ, যতগুলো তরঙ্গ উৎপন্ন হয় সেটাই হচ্ছে আমাদের কি কম্পাঙ্ক। তাহলে এই যে কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্য কি ব্যস্তানুপাতিক, তাহলে এটা তো অঙ্কই করাইলাম না। তাহলে দেখো কম্পাঙ্কের অনুপাত 123:369, মানে 123:369। তার মানে আমি এটাকে বলতে পারি 1:3। তাহলে কম্পাঙ্কের অনুপাত যদি 1:3 হয় তাহলে ল্যামডা 1:2 হবে 3:1। উল্টা হবে, উল্টা। ব্যস্তানুপাতিক মানে কি বলতো, উল্টা। তাহলে কম্পাঙ্কের অনুপাত এটা যদি আমাদের f1:f2 হয়, ফ্রিকোয়েন্সির অনুপাত হয়, তাহলে ল্যামডার অনুপাত হবে 3:1। হ্যাঁ, কারণ উল্টা হবে, উল্টা, একদম ঠিক উল্টা যাবে। 123:369 দেখো আমার মানে 1:3 কে উল্টাইলে 3:1 হবে। নেক্সট দেখো, দুইটা শব্দের কম্পাঙ্কের অনুপাত 5:6 হইলে, এই যে গতবার মেডিকেল আসছে, মেডিকেল 24-25, হ্যাঁ মেডিকেল 24-25-এ কিন্তু এটা আসছে যে দুইটা শব্দের কম্পাঙ্কের অনুপাত 5:6 হইলে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত। যারা মেডিকেল সেকেন্ড টাইম করবা দয়া করে এই চ্যাপ্টার ভালো করে পড়ো, এই চ্যাপ্টার থেকে মেডিকেলে প্রশ্ন আসে ফিজিক্সে। ঠিক আছে, গতবার মানে 24-25-এ দুইটা আসছিল, দুইটা না তিনটা। দুইটা শব্দের কম্পাঙ্কের অনুপাত 5:6 হলে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত। তাহলে কম্পাঙ্কের অনুপাত 5:6 হইলে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত হবে 6:5। একদম ইজি, 6:5। বাট এগুলো না জানা থাকলে তখন দেখবা পরীক্ষার হলে পারতেছো না, না জানা থাকলে দেখবা যে পারতেছো না। হ্যাঁ, পারতেছো না। 2 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটা তরঙ্গের বেগ এত হলে কম্পাঙ্ক কোনটা। আর পরিমাণগত রসায়ন যারা পরীক্ষা দিছো, মোটামুটি যারা 15 পাইছো খুবই ভালো, মানে 15 আশেপাশে 15, 16, 17 এই ধরনের মার্ক যারা পাইছো, ইটস ওকে, গুড। পরিমাণগত রসায়ন ধরো এমনিই তো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, এটা একবারে তুমি সবকিছু পাইরা যাবা এরকম না। যারা 15, 16, 17, 18 এই রেঞ্জের মার্কসও পাইছো, হতাশ হওয়ার কিচ্ছু নাই, খুবই ভালো মার্কস। ঠিক আছে, এটা নিয়ে তুমি টেনশনই করো না। পরিমাণগত রসায়ন একটু ধরো যে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার, সুতরাং এই যে অনেকের দেখলাম যে একটু মার্কস 15, 16, 17 এই রেঞ্জের আসাতেও অনেকে মন খারাপ করছো, এটা ভালো মার্কস, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। কিন্তু তুমি দেখবা নেগেটিভ কত খাইছো। তুমি এখন 30টা দাগায় 15 পাইছো, তাহলে তো তুমি ভুয়া, শিক্ষার্থী। আবার তুমি 5 মিনিটে 30-এ 30 পাইছো, তাও তুমি ভুয়া, তাহলে তুমি আর তোমারে আমি গুনি না। ঠিক আছে, ওই 5 মিনিটে 30-এ 30 যারা পায় আমাদের এখানে একটাও দেখবা চান্স পায় না, দেখবা যে ওই 2 নাম্বারি করে পরীক্ষা দেয় ও সিরিয়াসলি দেয় না, ও পরীক্ষায় যায় বাস খায়। পরীক্ষায় তো আর কোনো কেউ এসে দেখায় দেয় না, ওরা তো এআই দেয় না, ওরা তো এআই দেখতে গেলেও ধরা খায়। ঠিক আছে, কেউ ধরা খায়, কেউ খায় না আর কি। যাই হোক, দেখো 2 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটা তরঙ্গের বেগ 300 মিটার পার সেকেন্ড হলে তোরা কি এখন থেকে এআই ইউজ করার প্র্যাকটিস করতেছস? এরকম কিছু যে গুচ্ছতে এআই দিয়ে কামব্যাক দিবি, ভাই এই চিন্তা ভুলেও করিস না। লাস্ট পরীক্ষা, 2 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটা তরঙ্গের বেগ এত হইলে কম্পাঙ্ক কত, এই যে f = v/λ। ঠিক আছে, v/λ, তাহলে 300 ডিভাইডেড বাই ল্যামডা হচ্ছে 2, 150 হার্টজ, 150 হার্টজ। আচ্ছা, কম্পাঙ্ক বাইর করতে পারলে তো দোলনকাল বাইর করতে পারবো না? কম্পাঙ্কের সাথে দোলনকাল এটা বাইর করতে পারবো না? দেন আমাদের ওমেগা বাইর করতে পারবো, সব বাইর করতে পারবো, সব বাইর করতে পারবো, ওমেগা বাইর করতে পারবো। এই যে ওমেগা = 2πf, এগুলা তো আমাদের মনে রাখতে হবে। দেখো একটা তরঙ্গের কম্পাঙ্ক 2 হার্জ, এই যে মেডিকেল 15, 16 এবং জগন্নাথে চলে আসছে 25, 26, জগন্নাথ 25, 26-এ এবার আসছে। একটা তরঙ্গের কম্পাঙ্ক 2 হার্জ, তাহলে 2 মিনিটে কয়টা তরঙ্গ উৎপন্ন হবে, 1 সেকেন্ডে যে কয়টা তরঙ্গ উৎপন্ন হয় এটারই বলে কম্পাঙ্ক। তাহলে একটা তরঙ্গের কম্পাঙ্ক 2 হার্জ মানে প্রতি সেকেন্ডে 2টা কম্পাঙ্ক উৎপন্ন হচ্ছে। তাহলে 2 মিনিটে কয়টা উৎপন্ন হবে, সেকেন্ডে 1 সেকেন্ডে 2টা, 1 সেকেন্ডে 2টি, তাহলে 2 মিনিট মানে 120 সেকেন্ড। 2 মিনিট মানে 2 গুণন 60 সেকেন্ডে। দেখো তাইলে আমাদের কত আসতেছে, সরি 100, একবারেই লেখা দেই না ভাই, 2 মিনিট মানে 120 সেকেন্ড। 120 সেকেন্ডে তাহলে কয়টা উৎপন্ন হবে, 2 গুণন 120টি, 2 গুণন 120টি। ঐকিক নিয়ম করে দাও, তাহলে এটাই অ্যান্সার, বি নাম্বার অ্যান্সার। হ্যাঁ, বি নাম্বার অ্যান্সার। এটা আমাদের এই যে জেসমিন আক্তার হেনা, তুমি কোথায়?
হেনার চাচা হেনার বিয়ে হয়ে গেছে, হেনাও আছে আমাদের ক্লাসে, দেখছো হেনা কোথায়? হেনা ক্লাস করতে চলে আসছে এখানে, এদিক দিয়ে বাপ্পারাজ অসুস্থ বেহুশ হয়ে যাইতেছে। হেনা তুমি বাপ্পারাজের কাছে চলে যাও। তাহলে একটা তরঙ্গের কম্পাঙ্ক 2 হার্জ, 2 মিনিটে কয়টা তরঙ্গ উৎপন্ন হবে? প্রতি সেকেন্ডে যে কয়টা তরঙ্গ উৎপন্ন হয় এটাই কম্পাঙ্ক। তাহলে 2 মিনিটে হবে 120 × 2, 120 × 2। জগন্নাথের প্রশ্ন, এই যে এটা ষষ্ঠে একটাই আসছে, ওয়ান পিস পারছিলা, এর দশা পার্থক্য পথ পার্থক্যের প্রশ্ন। কিন্তু তরঙ্গের বেগ বাইর করতে বলছে, b = f ল্যামডা। তরঙ্গের বেগ হচ্ছে b = f ল্যামডা। সহজ প্রশ্ন দিছে, সহজ প্রশ্ন দিছে। ষষ্ঠে কিন্তু একটাই আসছে, সিএসি ইউনিট যেটা ওইটাই, মানে এই ইউনিটে। দেখো দুইটা তরঙ্গের কণা এত ব্যবধানে অবস্থিত, মানে এটা পথ পার্থক্য, দশা পার্থক্য দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাইর করবা কেমনে? তরঙ্গ দৈর্ঘ্য কেমনে বাইর করবা? এই যে দশা পার্থক্য ইকুয়াল, দশা পার্থক্য ইকুয়াল, দশা পার্থক্য ইকুয়াল 2π/λ, 2π/λ ইন্টু পথ পার্থক্য, ইন্টু পথ পার্থক্য, পথ পার্থক্য। ঠিক আছে? তাহলে এখন তুমি যখন ল্যামডাটা বাইর করবা, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য তোমার দরকার, তরঙ্গ দৈর্ঘ্যটা তোমার দরকার। তাহলে দেখো 2π/ দশা পার্থক্য, 2π/ দশা পার্থক্য, 2π/ দশা পার্থক্য ইন্টু পথ পার্থক্য। একটু ক্যালকুলেটর চাপো তো, এটা তো ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, এটা তো ক্যালকুলেশন অনেক কঠিন, মানে করা যাবে না এরকম না, বাট আমরা হচ্ছে শুধু শুধু সময় নষ্ট করব না ভাই, এটা ষষ্ঠে ক্যালকুলেটর ব্যবহার আছে, ষষ্ঠে ক্যালকুলেটর ব্যবহার আছে, সুতরাং আমরা এটা সময় নষ্ট করব না। একটু দ্রুত বের করো, দ্রুত দ্রুত দ্রুত। এই তোমরা একটু ক্যালকুলেটর চাপো, ইউজ ক্যালকুলেটর, এটা ষষ্ঠে ইউজ ক্যালকুলেটর আছে, শুধু শুধু সময় নষ্ট করব না। করা যাবে, এটা তোমরা করতে পারবা, এরকম না যে করা যাবে না, বাট আমরা সময় নষ্ট করব না। ইউজ ক্যালকুলেটর, আমরা শুধু প্রসেসটা শিখে রাখলাম, প্রসেসটা শিখে রাখলাম। ল্যামডা বাইর করো, এখানে বসায় দাও, দ্রুত বাইর করো, দ্রুত। ষষ্ঠে ক্যালকুলেটর ব্যবহার নাই, এই কি বলো? এই ষষ্ঠে ক্যালকুলেটর ব্যবহার নাই, কি বলে রে? ষষ্ঠে ক্যালকুলেটর ব্যবহার আছে তো, এই কি বলো তোমরা? ষষ্ঠে ক্যালকুলেটর ব্যবহার আছে। ওকে ওকে ওকে, তাইলে আমাদের একটু একটু বের করো, দেখো কত আসে, একটু বের করো, একটু বের করো। এখানে আছে, ধরো আমরা করে ফেলতে পারবো 6, 2π মানে 6, 6.28, 6.28। তারপরে দশা পার্থক্য আছে ধরো 1.5, 1.5 রে 2 ধরতে পারো, 2, 1.58। তারপরে হচ্ছে এখানে 0.015। প্যারা হবে আর কি, প্যারা হবে, শুধু শুধু দরকার নাই। ক্যালকুলেটর বের করা যাবে না এরকম না, বের করা যাবে, দশমিক ভাঙায় বের করা যাবে, দশমিক ভাঙায় তুমি বের করতে পারবা, দশমিক ভাঙায় বের করতে পারবা, বাট শুধু শুধু দরকার নাই, কারণ এখানে আবার গুণ করতে হবে। ঠিক আছে? এটা ক্যালকুলেটর ছাড়া করাটা একটু মানে সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এখানে বাইর করবা, আবার এখানে আরেকটা গুণন করতে হবে, সুতরাং তোমাকে ক্যালকুলেটর ধুম করে ইউজ করো। কোনটা আসছে আনসার একটু জানাও 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 জানাও। এই কোনটা আসছে? সি আসছে, তাহলে সি আনসার, সি আনসার। এই যে এখান থেকে ল্যামডা আসবে, এখান থেকে ল্যামডা আসবে, দেন এখানে এই যে এফ দেওয়া আছে 512, দেন ল্যামডা, দেন ল্যামডা, বি চলে আসবে, হ্যাঁ বি চলে আসবে, সি নাম্বার এটা আসছে ষষ্ঠে। ওকে, পারবা না? তাহলে এই যে দশা পার্থক্য পথ পার্থক্য দেওয়া থাকলে তো তরঙ্গ দৈর্ঘ্য ধুম করে বের করে ফেলা যায়, আর এই যে বি = এফ ল্যামডা বসায় দিলেই আনসার শেষ। মানে তুমি কনসেপ্ট জানলেই পারবা, কনসেপ্ট জানলেই পারবা। একটা তরঙ্গের সমীকরণ, একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ, y = a sin ωt, y = a sin ωt - kx, এটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। হ্যাঁ, অগ্রগামী তরঙ্গ, অগ্রগামী তরঙ্গের সমীকরণ, অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তোমার এখান থেকে কিচ্ছু দরকার নাই, কি কি মনে রাখবা শুধু এটা দেখো, এই যে এ হচ্ছে আমাদের এখান থেকে বিস্তার, এ হচ্ছে একটা তরঙ্গের বিস্তার, বিস্তার সাইনের সাথে যে থাকে সে বিস্তার, আমরা এটা ইয়াতেও দেখে আসছি, পর্যাবৃত্ত গতি। এই যে টি এর সহগই হচ্ছে ওমেগা, ওমেগা টি এর সহগ, ওমেগা হচ্ছে টি এর সহগ, টি এর সহগ, টি এর সহগ হচ্ছে ওমেগা। তাহলে ওমেগা যদি বের করে ফেলতে পারি, তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সি পাবো, এখান থেকে দোলনকাল পাবো, এখান থেকে ফ্রিকোয়েন্সি পাবো, এখান থেকে দোলনকাল পাবো, পেয়ে যাবো। আর বেগ বাইর করবো কেমনে? তরঙ্গের বেগ কেমনে বাইর করবো? দেখো, টি এর সহগ বা এক্স এর সহগ, টি এর সহগ বা এক্স এর সহগ, এক্স এর সহগ শেষ, টি এর সহগ বা এক্স এর সহগ, এটাই হচ্ছে বেগ। আর কম্পাঙ্ক কেমনে বাইর করবা? এই যে টি এর সহগে ওমেগা, টি এর সহগ কত আছে? ওমেগা, মানে টি, এবং হচ্ছে এখানে মডুলাস করে দিবা, তাইলেই হবে, যাই থাকুক মডুলাস, মডুলাস, মডুলাস অফ টি এর সহগ বাই এক্স এর সহগ, এক্স এর সহগ। তাহলে টি এর সহগ আছে দেখো, তাহলে তুমি 20 নিয়ে নাও, শুধু পজিটিভ ভ্যালু, এক্স এর সহগ আছে 10 = 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড। তাহলে বাকিগুলোও লিখে দেই। দেখো ফ্রিকোয়েন্সি কেমনে বাইর করবা, ফ্রিকোয়েন্সি কেমনে বাইর করবা? দেখো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কেমনে বাইর করবা? এই যে টি এর সহগ, এটি তো ওমেগা, টি এর সহগ ডিভাইডেড বাই 2π। তাহলে দোলনকাল কেমনে বাইর করবা? দোলনকাল উল্টা, 2π/t এর সহগ,
টু পাই বাই টি এর সহগ, টি এর সহগ, হ্যাঁ, টু পাই বাই সব মডুলাস, এটা হচ্ছে কম্পাঙ্ক। যদিও এগুলা প্রশ্ন অত কিছু আসবে না, এটা হচ্ছে দোলনকাল, এটা হচ্ছে দোলনকাল। বাট যেহেতু গুচ্ছের প্রশ্ন, এটা গুচ্ছতে দিছিল একবার, এই যে দেখো গুচ্ছ 20 21 দিছে, গুচ্ছ 20 21 দিছে, তাহলে টি এর সহগ এটা ওমেগা, টি এর সহগকে এক্স এর সহগ দিয়ে ভাগ করলে বেগ পেয়ে যাবা। আর টি এর সহগ যেহেতু ওমেগা, ওমেগা সমান কত, 2 পাই এফ, এই যে ওমেগা সমান 2 পাই এফ, তাহলে ওমেগাকে 2 পাই দিয়ে ভাগ করলেই তো আমরা ফ্রিকোয়েন্সি পাচ্ছি, ওমেগাকে 2 পাই দিয়ে ভাগ করলেই তো ফ্রিকোয়েন্সি পাচ্ছি। আবার এইটার উল্টাইলে 2 পাইকে ওমেগা, ওমেগা মানে কি টি এর সহগ, 2 পাইকে ওমেগা দিয়ে ভাগ করলে তো আমরা এফ পাচ্ছি। এই একটা বাইর করতে পারলে বাকিগুলো পেরে যাব, ঠিক আছে, একটা বাইর করতে পারলে বাকিগুলো। এটা ওয়ান কাইন্ড অফ পর্যায়বৃত্ত গতিতে পড়ে ফেলছি আমরা, ওয়ান কাইন্ড অফ পর্যায়বৃত্ত গতিতে পড়ে ফেলছি। তাহলে আমাকে একটু একটা প্রশ্নের অ্যান্সার দাও তো। y ইকুয়াল টু 10 সাইন, ধরো তোমাকে আমি বললাম 200 পাই টি মাইনাস 10x, 10 পাই x, ঠিক আছে। আমাকে বলো যে এই কম্পাঙ্কের এটার ফ্রিকোয়েন্সি কত, এটার ফ্রিকোয়েন্সি কত, এটার দোলনকাল কত, এটার বেগ কত। তিনটা তথ্য একটু অ্যান্সার করো, এক কমেন্টে অ্যান্সার করবা। ফ্রিকোয়েন্সি কত, দোলনকাল কত, বেগ কত, এবং বিস্তার তো দেওয়া আছে। বিস্তার হচ্ছে আমাদের 10, যদি সেন্টিমিটারে প্রকাশিত হয় সেন্টিমিটার, মিটারে প্রকাশিত হয় মিটার, তাহলে 10 হচ্ছে আমাদের এখান থেকে, ওকে 10 হচ্ছে এখান থেকে, ঠিক আছে, 10 হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে কি হবে। এটা তো রুটিনে ছিল না। আরে ভাই তুমি এই যে আমি বলি কেন যে আমার সাথে ডিরেক্ট কন্টাক্টে থাকো, তুমি একটা ব্যাচে আসছো, ব্যাচের নোটিশ চেক করো না মিয়া, বন্ডামি করো। ব্যাচে আসছো, ব্যাচের নোটিশ চেক করো না। কালকে ক্লাসেও বলে দিছি এটা কালকে ক্লাসে বলে দিছি, কালকে গাইডলাইন ভিডিও দিছি, গাইডলাইনও বলে দিছি, গাইডলাইন ভিডিও দেখো নাই। তার মানে তুমি আমার সাথে মানে পাত্তাই দিতেছো না, যে ডিরেক্ট কন্টাক্টেই থাকতেছো না। তো তুমি আমার সাথে কন্টাক্টে না থাকলে তুমি ব্যাচে আসছো কেন ভাই? ক্লাসের নোটিশ তুমি এখনো খেয়ালই করো নাই। ওকে 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 একটু বলো 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 বলো। টি এর সহগকে এক্স এর সহগ দিয়ে ভাগ করলে বেগ পাবা, সোজা কথা ভাই। তাহলে এই যে টি এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ, টি এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ, টি এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ, তাহলে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড মডুলাস, সব মডুলাস। তারপর হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি বাইর করবে, এই যে এটা ওমেগা, টি এর সহগই হচ্ছে ওমেগা, টি এর সহগ হচ্ছে ওমেগা, টি এর সহগ ডিভাইডেড বাই 2 পাই, টি এর সহগ ডিভাইডেড বাই 2 পাই, টি এর সহগ ডিভাইডেড বাই 2 পাই, তার মানে কত, 100 হার্স। তাহলে দোলনকাল হবে 1/100 সেকেন্ড, 1/100 মানে 0.01 সেকেন্ড, 0.01 সেকেন্ড, ঠিক আছে। তাহলে কেমনে বাইর করবা, দেখো টি এর সহগকে এক্স এর সহগ দিয়ে ভাগ করলে পাবা বেগ, পাবা বেগ, পাবা বেগ। তাহলে টি এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ, এটা হচ্ছে বেগ। দেন এই টি এর সহগটুকুই হচ্ছে ওমেগা, ওমেগা কৌণিক কম্পাঙ্ক। তাহলে ওমেগা যদি বের করে ফেলতে পারো, ওমেগাকে 2 পাই দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক পাওয়া যাবে। ওমেগাকে টি এর সহগকে 2 পাই দিয়ে ভাগ করলে ফ্রিকোয়েন্সি। দেন ফ্রিকোয়েন্সিকে উল্টায় দিবা, পোল্টি মারবা, ফ্রিকোয়েন্সিকে পোল্টি মাইরা দিলে, উল্টায় দিলে তখন এটা পাবা হচ্ছে দোলনকাল বা পর্যায়কাল। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এইটাই হচ্ছে, সবগুলো উত্তর মিললে ওকে, সবগুলো উত্তর যদি তোমার সাথে মিলে যায় তাহলে ডান। দেখো নেক্সট, দেখো শব্দের তীব্রতা, শব্দের তীব্রতা এবং তীব্রতা লেভেল, শব্দের তীব্রতা এবং তীব্রতা লেভেল, তীব্রতা লেভেলটা থেকে প্রশ্ন আসছে, এটা একটু খেয়াল করতে হবে। শব্দের তীব্রতা এবং তীব্রতা লেভেল, দেখো শব্দের তীব্রতা বা প্রবলতা, শব্দের তীব্রতার আরেক নাম হচ্ছে প্রবলতা, ঠিক আছে। তাহলে তীব্রতা হচ্ছে পি বাই এ, পি বাই এ ক্ষমতা ডিভাইডেড বাই হচ্ছে ক্ষেত্রফল। দেখো ক্ষমতা ডিভাইডেড বাই ক্ষেত্রফল, তাহলে ওয়াট পার মিটার স্কোয়ার, একক ক্ষেত্রফলের যে ক্ষমতাটুকু। তাহলে এই যে দেখো আমাদের ওয়াট পার মিটার স্কোয়ার, ক্ষমতার একক কি ওয়াট, দেন এটা হচ্ছে আমাদের কি ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, এটা ওয়াট, এটা মিটার স্কোয়ার, তাহলে ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের শব্দের তীব্রতা বা প্রবলতা মাপার একক। এইখান থেকে শুধু একটা তথ্য লাগবে, আরেকটা লাগবে। এই যে দেখো আয়ের সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, এবং উৎস থেকে দূরত্ব, পরের একটা এটা আবার আসতেছি, ব্যাক আসতেছি। এই যে উৎস থেকে দূরত্ব, আই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, উৎস থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। শব্দের তীব্রতা দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে, একটা উৎস থেকে দূরত্ব, একটা তরঙ্গের বিস্তার। দেখো বিস্তারের বর্গের সমানুপাতিক, বিস্তারের বর্গের সমানুপাতিক, আর উৎস থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে তরঙ্গের মানে তরঙ্গের তীব্রতা। তাহলে তরঙ্গের তীব্রতা আই ইকুয়াল টু পি বাই এ, পি হচ্ছে ক্ষমতা, এ হচ্ছে ক্ষেত্রফল, 4πr স্কয়ার, 4πr স্কয়ার। তাহলে আর এর সাথে কি বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এইখান থেকে আমাদের মাত্রা কি হবে, দেখো ক্ষমতার মাত্রা কি এম এল টি ইনভার্স, এম এল স্কয়ার টি ইনভার্স 3, আর ক্ষেত্রফলের মাত্রা এল স্কয়ার, তাহলে এম টি ইনভার্স 3। এটা হচ্ছে আমাদের কিসের মাত্রা, এটা হচ্ছে কিসের মাত্রা বলো,
এটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা, সরি তীব্রতার মাত্রা। এই যে ক্ষমতার মাত্রাটাকে ক্ষেত্রফলের মাত্রা দিয়ে ভাগ করলে এল স্কয়ার কাটায় m3 থাকতেছে। এটা মাত্রা লাগবে না, লাগবে এককটা, এককটা লাগবে যে শব্দের তীব্রতা মাপার একক কোনটা, ওয়াট পার মিটার স্কয়ার, এটা লাগবে। আর উৎস থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, উৎস থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দুইটা জিনিস এখান থেকে মনে রাখবা, উৎস থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আর বিস্তারের বর্গের সমানুপাতিক, এই দুইটা তথ্য এখান থেকে মনে রাখবা, জাস্ট এতটুকু। তরঙ্গের তীব্রতা উৎস থেকে দূরত্বের বর্গের। এখন আমাকে বলো এটা দ্বিগুণ করলে এটা কত গুণ হবে? সবাই এটা দ্বিগুণ করে দিছো, এই যে এটা 2 গুণ করে দিছো, এটা দ্বিগুণ করে দিছো, হ্যাঁ এই যে এইটা দ্বিগুণ করে দিছো, তাহলে 1/2 স্কয়ার আই কত হবে? 1/4 হবে না, 4/1 হবে না? উৎস থেকে দূরত্ব দ্বিগুণ করে দিছো, এটা দ্বিগুণ করে দিছো, তাহলে 1/2 স্কয়ার, তাহলে আয়ের ভ্যালু কত হবে? 4/1 হবে, 1/4 হবে, এটা জগন্নাথে আসছে, ঠিক আছে 1/4 হবে। আর এটা দ্বিগুণ করলে এটা 4 গুণ, এটা দ্বিগুণ করলে এটা 4 গুণ হবে। দেখো তাইলে আমাদের এই যে উৎস থেকে ডি দূরত্বে তরঙ্গের তীব্রতা যদি আই হয়, দূরত্ব দ্বিগুণ করে দিছো, এই যে দেখো ডিটাকে 2d করে দিছো, তাহলে দূরত্ব দ্বিগুণ করে দিলে তীব্রতা কত হবে? দূরত্ব দ্বিগুণ করে দিলে তীব্রতা কত হবে? 1/2 স্কয়ার i1, তাহলে 1/4i, 1/4i, i1 এর মান হচ্ছে i, 4/1 হবে, 4/1, এই যে দেখো i/4, হ্যাঁ i/4, 4/1 হবে। এটা আমাদের জগন্নাথে আসছে, যারা ফার্স্ট টাইমার 25 ব্যাচ, যারা 25 ব্যাচ কিন্তু এটা জগন্নাথে পেয়ে গেছে, এই যে জগন্নাথ 25-26। দেন দেখো তীব্রতা লেভেল এখান থেকে চট্টগ্রাম ভার্সিটিতে আসছে, এটাও ক্লাস থেকে অনেকে কমন পাইছিলা, এটা ইম্পর্টেন্ট না, পরের স্লাইড ইম্পর্টেন্ট আর কি, পরের স্লাইড দেখাই দিচ্ছি। দেখো তীব্রতা লেভেল বিটা ইকুয়াল 10 log i/i0, এগুলা মনে রাখার দরকার নাই, তুমি অঙ্ক ইজিলি বের করতে পারবা, শুধু এমনি দেখে রাখো 10 log উপরে তীব্রতা, i0 হচ্ছে প্রমাণ তীব্রতার ভ্যালু হচ্ছে 10⁻⁻12, এটা ফিক্সড, এটা প্রমাণ তীব্রতার ভ্যালু 10⁻12 -12, 10⁻12, এটা প্রমাণ তীব্রতা। উপরে তীব্রতা দেওয়া থাকলে তুমি ধুম করে বসায় ফেলতে পারবা। তীব্রতা লেভেলের একক হচ্ছে ডেসিবেল, ডেসি, ঠিক আছে, এই যে ডেসি মানে হচ্ছে 1/10, 1/10, সেমি মানে হচ্ছে 1/100, তো ডেসি, সেমি, মিলি, মাইক্রো এগুলা শিখাইছি না, মিলি মানে 1/1000, তারপরে মাইক্রো মানে 1/10⁶, 1/10⁶, এগুলা মাইক্রো, হ্যাঁ এগুলা আমরা হচ্ছে এককের মধ্যে শিখাইছি, আজকে আবার পড়াবো। তাহলে এই ডেসি মানে হচ্ছে এক বেলকে বলতে পারো 10 ডেসিবেল, 1 ডেসিবেল, এই যে ডেসি মানে কি 1/10, 1 ডেসিবেলকে যদি বেলে প্রকাশ করো, বেল হচ্ছে বড় একক, তাহলে 1/10 বেল, এগুলা দরকার নাই, শুধু এখান থেকে শিখে রাখবা এই যে তীব্রতা লেভেল বিটা ইকুয়াল টু 10 log উপরে তীব্রতার মান যেটা দেওয়া থাকবে, আর প্রমাণ তীব্রতা ফিক্সড, প্রমাণ তীব্রতা 10⁻12, এটা ফিক্সড, উপরে যেটা দেওয়া থাকবে দুম করে বের করে ফেলতে পারবা, ঠিক আছে। তাহলে তীব্রতা লেভেলের একক কি? ডেসিবেল। দেখো শব্দের প্রাবল্য মাপার একক, বলো এই যে মেডিকেল 19-20, শব্দের প্রাবল্য মানে হচ্ছে প্রবলতা, বা এটারে বলে তীব্রতা। এনে কিন্তু বলে নাই শব্দের তীব্রতা লেভেল মাপার একক কোনটা, তীব্রতা লেভেলের একক ডেসিবেল, কিন্তু প্রাবল্য মাপার একক ওয়াট পার মিটার স্কয়ার। সি নাম্বার অ্যান্সার, ওয়াট পার মিটার স্কয়ার, সি নাম্বার অ্যান্সার, হ্যাঁ সি নাম্বার অ্যান্সার, ওয়াট পার মিটার স্কয়ার। পরেরটা দেখো, কোন ক্লাসরুমের তীব্রতা 10⁻, এত হইলে তীব্রতা লেভেল কত? এই যে দেখো জগন্নাথ 15-16, এই যে চট্টগ্রাম 25-26 আসছে, সবাই করো দেখি এটা পারো কিনা, দেখি সবাই দ্রুত, সবাই একটু এটা অ্যান্সার করো যে পারো কিনা, এটা এবার ইয়াতে আসছে, এটা করাই দিছিলাম না আগে, এটা সিম্পল ভাবে করবা। দেখো শব্দের তীব্রতা দেওয়া আছে, লেভেল কত, তাহলে তীব্রতা লেভেল, দেখো তীব্রতা লেভেল ইকুয়াল 10 ইন্টু এই যে 12 মাইনাস কত দেওয়া আছে এখানে 6, তাহলে 12 - 6, কারণ প্রমাণ তীব্রতা 12 না, 12 থেকে 6 বাদ দিয়ে দাও, এটাই অ্যান্সার। তাহলে 60 ডেসিবেল, তাহলে তীব্রতা লেভেল হচ্ছে 60 ডেসিবেল। এখন ধরো কোনো কারণে তোমাকে আমি বললাম 10⁻, কোনো একটা কক্ষের তীব্রতা, কোনো একটা জায়গার তীব্রতা 10⁻, ধরো 10⁻⁻8 ওয়াট পার মিটার স্কয়ার, এটা তীব্রতা, তাহলে তীব্রতা লেভেল কত হবে? এই যে 10 গুণন এই যে 10 log, এই যে সামনে 10 log, এই যে 10, এই 10টা আসছে, আর ওই যে -12
তাহলে 12 থেকে বাদ দিয়ে দিব কত যেটা দেওয়া আছে। তাহলে দেখো আমাদের হচ্ছে এখানে 10, 12 মাইনাস কত আছে এখানে 8 আছে, তাহলে 12 মাইনাস 8 40 ডেসিবেল, 40 ডেসিবেল, 40 ডেসিবেল। এইভাবে আমরা হচ্ছে বের করে ফেলতে পারবো। ধরো কোনো কারণে তোমাকে বলছে যে তীব্রতা দেওয়া আছে 10 টু দি পাওয়ার মাইনাস 5 ওয়াট পার মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে তীব্রতা লেভেল কত হবে বললো 10 ইন্টু 12 মাইনাস 5, 10 ইন্টু 12 মাইনাস 5, তাহলে 70 ডেসিবেল, 70 ডেসিবেল, 70 ডেসিবেল, 70 ডেসিবেল, ঠিক আছে। তাহলে এইটা 60 ডেসিবেল, এটা আমাদের চলে আসছে চট্টগ্রামে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখন তোমাকে কোনো কারণে আমি বললাম তীব্রতা লেভেল দেওয়া আছে 10 টু দি পাওয়ার 9, সরি তীব্রতা লেভেল দেওয়া আছে 30 ডেসিবেল, 30 ডেসিবেল, তাহলে তীব্রতা কত এটা বাইর করতে পারবা? আচ্ছা তীব্রতা কত দেখো তো, এই 30 ডেসিবেল দেওয়া আছে, এখন বলছে তীব্রতা কত। আচ্ছা 12 থেকে কত বাদ দিলে, 12 থেকে কত বাদ দিলে হচ্ছে 3 হয়, 10 10 যেহেতু গুণন আছে 3 হইতে হবে, তাহলে 12 থেকে 9 বাদ দিতে হবে, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 9 ওয়াট পার মিটার স্কোয়ার, 10 টু দি পাওয়ার মাইনাস 9 ওয়াট পার মিটার স্কোয়ার। হ্যাঁ 10 টু দি পাওয়ার মাইনাস 9 পারবা না? এই যে এইভাবে বাইর করে ফেলতে পারবা। দেখো 9 হইলে 12 মাইনাস 9 মানে 3, 3 10 30, এই যে 30 দেওয়া আছে, এখন আমি এটা বের করে ফেলতে পারবো। 10 ইনভার্স 9, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, 10 ইনভার্স 9, 10 ইনভার্স 9, 10 ইনভার্স 9। এখন দেখো যদি কোনো কারণে শব্দের তীব্রতা দ্বিগুণ করা হয়, তীব্রতা লেভেলের পরিবর্তন কতটুকু হবে, বা কোনো একটা জায়গার গরুর সংখ্যা ডাবল করা হয়েছে, মুরগির সংখ্যা ডাবল করা হয়েছে, মানুষের সংখ্যা ডাবল করা হয়েছে, ঠিক আছে। প্রমাণ তীব্রতা দ্বিগুণ ব্যাপারটা এরকম না, প্রশ্ন এভাবেও দিতে পারে মুরগির সংখ্যা দ্বিগুণ, একটা ফার্মে মুরগির সংখ্যা দ্বিগুণ, বা গরুর সংখ্যা দ্বিগুণ, গরুর সংখ্যা 2 গুণ, বা মানুষের সংখ্যা দ্বিগুণ, ঠিক আছে। মানুষের একটা বাজারে মানুষের সংখ্যা 2 গুণ হয়েছে, তাহলে তীব্রতা লেভেলের পরিবর্তন কতটুকু, তাহলে তীব্রতাও দ্বিগুণ হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তীব্রতা লেভেলের যে পরিবর্তন হবে 10 লগ, দেখো প্রমাণ তীব্রতার দ্বিগুণ হয়ে গেছে, তাহলে উপরে হবে 2i নট, নিচে i নট, i নট কাটো, 10 লগ 2, 10 লগ 2, লগ 2 এর ভ্যালু কত জানো? লগ 2 এর ভ্যালুটা মনে রাখবা, লগ 2 এর ভ্যালু হচ্ছে 0.301, ঠিক আছে। লগ 2 এর ভ্যালু হচ্ছে, লগ 3 এর ভ্যালু, লগ 3 ভ্যালু হচ্ছে 0.477, 0.477। এগুলা তোমরা ওই যে ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো, যে ধরো লগ 4 এর ভ্যালু বাইর করবা, লগ 4 তাহলে 0.6, লগ 3 এর ভ্যালু 0.5 মানে 0.2 বাড়ায় দিবা, লগ 4 এর ভ্যালু 0.6, লগ 5 এর ভ্যালু 0.7, লগ 6 এর ভ্যালু 0.8, এভাবেও বাইর করতে পারো। বাট 1-2টা মনে রাখলে বাকি সব বের করা, এগুলো এখন তোমার দরকার নাই, লগের ক্যালকুলেশনে এগুলা সব শিখাই দিছে। এই যে লগ 4 বাইর করবা, এটা তুমি লিখবা লগ 2 স্কয়ার, লগ 2 স্কয়ার, লগ 2 স্কয়ার মানে 2 লগ 2, 2 লগ 2, এই যে দেখো 2 লগ 2, তাহলে 2 দিয়ে লগ 2 এর ভ্যালু কত, 0.3 রে গুণ করো 0.6, ঠিক আছে। ব্যাপারটা এরকম। লগ 9 বের করবা, ধরো লগ 9 বের করবা এরকম, বাট এগুলা পরীক্ষায় আসবে না, যেহেতু আসবে না সুতরাং এখন প্যারা নিও না, এখন এগুলা প্যারা নিও না। এই যে তোমরা অনেকে মনে করো, বলো তো লগের ভ্যালু যদি আমরা এত দেই, লগ 0.001 এটার ভ্যালু কত, লগ 0.001 এটার ভ্যালু কত, এগুলা কিন্তু এই যে পিএইচ এর অঙ্কের ক্ষেত্রে লাগে। পিএইচ দেখো ওই যে তোমরা গুণ, যে দশমিকের পরে কয়টা শূন্য অত হবে, অত হবে, ব্যাপারটা এরকম না। দেখো লগ এটার ভ্যালু হচ্ছে, লগ এটার ভ্যালু হচ্ছে আমাদের কত দেখো তো, লগ এটার ভ্যালু অনেকে মুখস্থ দাগাবে, দেখো 3 দাগাবে, নিশ্চিত থাকো তুমি 3 দাগাবে, এটা নিশ্চিত। এই যে অনেকেই 3 অ্যান্সার দিচ্ছে, সানজিদা, সন্ধি, রাইসা, এটা -3 হবে বেটা। তুই লগের আগে তো মাইনাস লগ অফ পিএইচ, লগ অফ মাইনাস লগ অফ হচ্ছে এইচ প্লাস, ঠিক আছে, মাইনাস লগ অফ এইচ প্লাস। তো এইটা তো আমাদের হচ্ছে এখানে সামনে একটা মাইনাস আছে, এই জন্য প্লাস দাগাও, কিন্তু এইটার ভ্যালু কি +3 হবে, এটার পাওয়ার কত, লগ 10 টু দি পাওয়ার -3, তাহলে লগ 10 এর ভ্যালু হচ্ছে 1, লগ 10 এর ভ্যালু হচ্ছে 1, লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, লগ 1 এর ভ্যালু হচ্ছে কত, 0, ঠিক আছে। তাহলে লগ 10 এর ভ্যালু যদি 1 হয়, এই পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে অ্যান্সার -3, -3। ওই যে পিএইচ এর অঙ্কের সামনে একটা মাইনাস আছে, মাইনাস লগ অফ এইচ প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 3 হয়ে যায়, ওইটা ওইখান থেকে করো তোমরা, ঠিক আছে। দেন তোমাকে যদি বলে যে ভাই লগ 0.0001, তাহলে এই যে দেখো লগ অফ 10 টু দি পাওয়ার -4, লগ 10 এর ভ্যালু 1, -4 লগ 10, -4 লগ 10, তাহলে অ্যান্সার -4, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা পিএইচ এর অঙ্কের ক্ষেত্রে বের করে থাকো, পিএইচ এর অঙ্কের ক্ষেত্রে বের করে থাকো। যাই হোক এগুলা এখন দরকার নাই, এগুলা তোমাদের কেমিস্ট্রি ক্লাসেও পড়ায় দেওয়া হবে, কেমিস্ট্রি ক্লাসেও পড়ায় দেওয়া হবে। তাহলে দ্বিগুণ যদি করা হয় তাহলে অ্যান্সার কি হবে বলো তো, 3 ডেসিবেল। এই যে 10 গুণন 0.3, তাইলে 3 ডেসিবেল। পরিবর্তন কতটুকু হবে, 3 ডেসিবেল।
লগ 2 এর ভ্যালু হচ্ছে 0.3, তাহলে 0.3 রে 10 দিয়ে গুণ করলে 3 ডেসিবেল পরিবর্তন হবে। তাহলে শব্দের তীব্রতা প্রমাণ তীব্রতার দ্বিগুণ হইলে তীব্রতা লেভেলের পরিবর্তন হবে 3 ডেসিবেল। মুরগির সংখ্যা দ্বিগুণ হইলে 3 ডেসিবেল, গরুর সংখ্যা দ্বিগুণ হইলে পরিবর্তন তীব্রতা লেভেল 3 ডেসিবেল। 3 ডেসিবেল 3 ডেসিবেল। পারবা পারবা পারবা। এখন দেখো সর্বনিম্ন শ্রাব্য শব্দ, আমাদের যে আমরা শব্দ শুনি এটার একটা রেঞ্জ আছে 0 ডেসিবেল থেকে 120 ডেসিবেল। 0 ডেসিবেল থেকে 120 ডেসিবেল, এইটা আমাদের হচ্ছে যে আমরা শব্দগুলা শুনি এই রেঞ্জে, মানে 0 ডেসিবেলের কম হইলে আমরা শুনবো না, এবং 120 ডেসিবেলের বেশি হইলে এটা আমাদের শ্রুতি যন্ত্রণা তৈরি হবে, আমাদের আর শুনতে পারবো না। 120 ডেসিবেলের বেশি হইলেও আমরা শুনতে পারবো না। 0 ডেসিবেল মানে এই 0 ডেসিবেলের তীব্রতা কেমনে বের করবা? 0 মানে 12 - 12, তাহলে এই যে 10 টু দি পাওয়ার -12, এটা হচ্ছে 0 ডেসিবেল। 12 - 12, দেখো 12 - 12 মানে 0। আর 120 ডেসিবেল মানে কি? 120 ডেসিবেল মানে কত বলো? 120 ডেসিবেল, এটার প্রমাণ তীব্রতা কত? 120 ডেসিবেল, 120 ডেসিবেলের প্রমাণ তীব্রতা কত বলো? 120 ডেসিবেল, তাহলে 10 টু দি পাওয়ার 12 - 0 হয় না প্রমাণ তীব্রতা? দেখো তো 10 টু দি পাওয়ার কত হবে? 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার -0 যদি হয়, দেখো তাইলে এইটার ওয়াট পার মিটার স্কয়ার কত হয়? 12 - 0 120, 0 না? 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0 না, এটা হচ্ছে 0 0। তাহলে 120 ডেসিবেল এটা 0, মানে তোমার হচ্ছে 120 ডেসিবেল মানে কি? 10 × 12 - 0, 12 - 0, 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0। তাহলে দেখো আমাদের হচ্ছে কত আসতেছে? 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0, তাহলে 10 টু দি পাওয়ার 0, সেই ক্ষেত্রে হচ্ছে দেখো 120 আসতেছে। হ্যাঁ, তাহলে এইটা 10 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার -0 আর কি। ওকে, আলো গোটা। হ্যাঁ, এখন দেখো এই যে শ্রেণী কক্ষে দুই একটা একটু মনে রাখতে পারো, হুট করে চলে আসলে। শ্রেণী কক্ষে 50, সাধারণ কথাবার্তা 60, সাধারণ কথাবার্তা 60। তো 50 মানে কত? এই যে -7, 12 - 7, 12 - 6, 6 মানে 6 থাকে, এই যে 60 60 60। আর শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ। একটা হচ্ছে শব্দে তর, একটা শব্দে তর, আর একটা হচ্ছে শব্দোত্তর। শব্দোত্তর আলট্রাসনিক বা সুপারসনিক, এগুলা রিডিং দিবা, রিডিং রিডিং, এগুলা অনলি রিডিং, এগুলো অনলি রিডিং, ঠিক আছে? এগুলো অনলি রিডিং, অনলি রিডিং। তাহলে আমাদের স্টার্টিং যেটা একদম যেটা শুরু হয়, আমরা একদম সর্বনিম্ন যেই শব্দটা শুনতে পারি, সর্বনিম্ন শ্রাব্য শব্দ, মানে যার কম গেলে আর শুনতে পারবো না, এটা কত? 0 ডেসিবেল। 0 ডেসিবেল মানে কত? 10 টু দি পাওয়ার -12। আর যেটা আমাদের শ্রুতি যন্ত্রণা তৈরি করে, এটা কোনটা? 120 ডেসিবেল। এটা থেকে প্রশ্ন কি কি আসে দেখো, এটা থেকে প্রশ্ন এই যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, সর্বোচ্চ সহ্য ক্ষমতা 120 ডেসিবেল, এগুলা দেখে রাখতে পারো। এই যে এনএসটিউতে আসছে, শব্দের তীব্রতা 26% চেঞ্জ হইলে লেভেল 1 ডেসিবেল পরিবর্তন হয়, ঠিক আছে? এই দুই একটা তথ্য একটু রিডিং দিয়ে রাখতে পারো, রিডিং দিয়ে রাখতে পারো। মানুষের কান সবচেয়ে মৃদু যেই শব্দ শুনতে পায় তার তীব্রতা কত? সব থেকে মৃদু যেই শব্দ শুনতে পায়, সব থেকে মৃদু মানে একদম লয়েস্ট, একদম লয়েস্ট, সব থেকে মৃদু যেই শব্দ শুনতে পায় তার তীব্রতা কত? 10 টু দি পাওয়ার -12 বা 0 ডেসিবেল, 10 টু দি পাওয়ার -12 বা 0 ডেসিবেল। আর যেটা হচ্ছে আমাদের এই যে তীব্রতা শ্রুতি যন্ত্রণা শুরু হয়, শ্রুতি যন্ত্রণা শুরু হয় যেটা, এটা আমাদের হচ্ছে 10 টু দি পাওয়ার কত? 120 ডেসিবেল। 120 ডেসিবেল থেকে শ্রুতি যন্ত্রণা শুরু হয়। আর সর্বনিম্ন শ্রাব্য শব্দ হচ্ছে 0 ডেসিবেল, মানে 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার -12। শব্দের কোন বৈশিষ্ট্যের জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে যায়? ঘরবাড়ি ভেঙে যায়? পরবশ কম্পন, পরবশ কম্পন, পরবশ কম্পন, পরবশ কম্পন। এগুলো মেডিকেলের জন্য আসে, হাজিদান এসে আসছে। এই যে এটা একটু দেখতে হবে, এটা থেকে প্রশ্ন আসছে, এটা একটু দেখবা, এটা একটু দেখবা, এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে সবকিছু ইম্পর্টেন্ট না। একটা টানা তার, টানা তারের ক্ষেত্রে দেখো টানা তারের কম্পাঙ্ক, টানা তারের কম্পাঙ্ক এর দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক, টানা তারের কম্পাঙ্ক দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক। এই যে এইটি কিন্তু তারের টান, এইটি হচ্ছে তারের টান, তারের টান, এইটি হচ্ছে তারের টান, তারের টান। তাহলে টানা তারের কম্পাঙ্ক তারের টানের সাথে বর্গমূলের সমানুপাতিক, টানা তারের কম্পাঙ্ক তারের টানের সাথে বর্গমূলের সমানুপাতিক। আমাকে বলো, এটা 4 গুণ করছি, এটা কত গুণ হবে? এইটা 4 গুণ করছি, এটা কত গুণ হবে একটু বলো তো? এইটা যদি তুমি 4 গুণ করে দাও, এটা 2 গুণ হবে। এটা 4 গুণ করে দাও, এটা 2 গুণ হবে। এইটা দ্বিগুণ করো, এটা অর্ধেক হবে। দেখো তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য
টানা তারের দৈর্ঘ্য, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে এল দৈর্ঘ্য, এম ভর, এফ কম্পাঙ্ক, আর এটা হচ্ছে তারের টান। তারের টান, এই যে এই দুইটা সম্পর্ক একটু গুরুত্বপূর্ণ, এই দুইটা সম্পর্ক একটু এখান থেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওকে, দেখো একটা তারের টান 4 গুণ বাড়ালে তারের কম্পন কত হবে? এই যে তোমাদেরকে বারবার বলা হয় ভাই এখানে 4 গুণ বাড়ানো মানে, আবার অনেকে কি করবে 1 + 4 = 5 গুণ। 4 গুণ বাড়ানো মানে 5 গুণ হওয়া না, এনে প্রশ্নকর্তা বুঝাইছে 4 গুণ করা হয়েছে। যদি বলে যে 4% বাড়াইলে সেই ক্ষেত্রে অবশ্যই যোগ করবা, কিন্তু 4 গুণ বাড়াইলে মানে 4 গুণ করছে, 4 গুণ বাড়ানো মানে 5 গুণ হয় এরকম না। সুতরাং প্রশ্নকর্তা তোমারে এই 4 গুণ বাড়ানো মানে 4 গুণ করছে এটাই বুঝাইছে, ঠিক আছে? সুতরাং এগুলা নিয়ে প্যাচ খাবা না, এই যে কত কত গুণ বৃদ্ধি পাবে, 3 গুণ বৃদ্ধি পাবে, 1 মাইনাস করে না, 2 গুণ বাড়াইলে 4 গুণ হবে, 4 গুণ। পার্সেন্টের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যোগ বিয়োগ করবা, কিন্তু এখানে 4 গুণ বাড়ানো মানে 4 গুণই করছে। তাহলে একটা টানা তারের টান যদি 4 গুণ বাড়ানো হয় কম্পাঙ্ক কত হবে? দেখো একদম ইজি প্রশ্ন না? যদি এই সম্পর্কটা কেউ জানে, ওর অ্যান্সার করা কোনো ব্যাপার হইলো? এটা যদি কেউ জানে এটা 4 গুণ করলে এটা দ্বিগুণ হবে, এটা অ্যান্সার করা কোনো ব্যাপার? তাহলে যদি না পড়ে যাও তাইলে তো পারবা না, যদি এটা না পড়ে যাও তাইলে কিন্তু এটা পারবা না। তাহলে 2 গুণ, 2 গুণ, ঠিক আছে? 2 গুণ। নেক্সট দেখো এটা মনে হয় এই চ্যাপ্টারের লাস্ট, হ্যাঁ, এই চ্যাপ্টারের লাস্ট স্লাইড। এইখানে কিছু জিনিস একটু লাগবে, 44 মিনিট হয়ে গেছে। অবশ্য ভৌত জগতে অত আহামরি কিছু নাই আসলে। ভৌত জগতে শুধু 2টা জিনিস আছে, একটা হচ্ছে লঘিষ্ঠ গুণন, একটা ত্রুটি, আর একটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। 3টা ম্যাথ আছে, আর কিচ্ছু নাই, আর বাকিগুলা সব থিওরিটিক্যাল। দেখো তাহলে মূল সুরের অষ্টক হচ্ছে মূল সুর গুণন 2। ভাই মূল সুর বলতে কি বুঝাইতেছেন? ধরো 20, 40, 50, 60, 70, 80, 120, এগুলা হচ্ছে আমাদের কিছু কম্পাঙ্ক দেওয়া আছে, 20, 40, 50, 60, 70, 80, এগুলা সব হার্টস, মানে এগুলা কম্পাঙ্ক দেওয়া আছে। তাহলে এইখানে মূল সুর কোনটা? দেখো এখানে মূল সুর কোনটা? এখানে মূল সুর হচ্ছে সব থেকে ছোট কম্পাঙ্ক, সর্বনিম্ন কম্পাঙ্ক। মূল সুর হচ্ছে সর্বনিম্ন কম্পাঙ্ক কোনটা? 20 হার্টজ। এই যে লিস্টটা দেওয়া আছে এই লিস্টের মধ্যে সব থেকে ছোট কম্পাঙ্ক কোনটা? 20 হার্টজ, এটা হচ্ছে মূল সুর। তাহলে উপসুর কোনটা? উপসুর, মূল সুর বাদে বাকি সব, মূল সুর বাদে বাকি সব, মূল সুর বাদে বাকি সব, বাকি সব উপসুর, বাকি সব উপসুর। তাহলে উপসুর হচ্ছে মূল সুর বাদ দিলে 20 বাদ দিলে বাকি যা আছে সব উপসুর, সব উপসুর। আরেকটা আছে হারমোনিক, 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 হারমোনিক কোনটা বলতো? মূল সুরের গুণিতক, 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 গুণিতক। তার মানে মূল সুরের গুণিতক কোনটা? 20 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে এরকম। তার মানে এই যে 40, 60, 80, 120, তাহলে 40, 60, 80, 120। হ্যাঁ, মূল সুরের গুণিতক গুলারে বলা হয় হারমোনিক। উপসুর, মূল সুর হচ্ছে সব থেকে ছোট কম্পাঙ্ক এটা। উপসুর হচ্ছে যে মূল সুর বাদে বাকি সব, আর হারমোনিক হচ্ছে এই যে মূল সুরের নিঃশেষে বিভাজ্য হবে, মূল সুরের গুণিতক যেগুলা। আর অষ্টক কি বলবো? মূল সুরের অষ্টক হচ্ছে মূল সুরকে 2 দিয়ে গুণ করব, তাহলে মূল সুর যদি 20 হয় এটারে 2 দিয়ে গুণ করলে যে 40 হার্জ হচ্ছে মূল সুরের অষ্টক, 40 হার্জ হচ্ছে মূল সুরের অষ্টক। ত্রয়ী কাকে বলে? ত্রয়ী 3টা কম্পাঙ্কের অনুপাত যদি 4:5:6 হয়, 4:5:6 হয়, ধরো 20, 25, 30, 20:25:30, এটা দেখো 4:5:6, এটারে বলবো ত্রয়ী। এখন ধরো আরো কোনো কারণে এখানে একটা 40 দিয়ে দিলাম, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল কত? 8। 4:5:6:8, তাহলে এটা হয়ে গেল সরসঙ্গতি। এই যে 4:5:6:8 সরসঙ্গতি হয়ে গেল। তাহলে আগে ত্রয়ীটা লেখো, ত্রয়ী হচ্ছে ধরো 20, 25, 30, তাহলে এখানে অনুপাত কত? 4 দিয়ে 5 দিয়ে ভাগ করো, 4 5 20, 5 5 25, 5 6 30, তাহলে অনুপাত 4:5:6, ঠিক আছে? আর সরসঙ্গতির ক্ষেত্রে তাহলে কি হবে? ধরো 20:25:30:40, এই যে এইটার এই টাইপের কম্পাঙ্ক থাকলে এটারে বলবো আমরা সরসঙ্গতি। 4:5:6:8। আর সুর হচ্ছে এক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ, এক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ, এটারে বলে সুর। আর স্বর, এই স্বর হচ্ছে একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ, একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ। সলো হচ্ছে একটি বাদ্যযন্ত্র থেকে,
একটি বাদ্যযন্ত্র থেকে যদি তৈরি হয় এটা সলো, একাধিক বাদ্যযন্ত্র থেকে তৈরি হয় এটা হচ্ছে অর্কেস্ট্রা। এই জিনিসগুলা জাস্ট একটু রিডিং দিয়ে রাখলে ভালো। আমি আরেকবার একটু রিক্যাপ করে দেই, হ্যাঁ, এইটা রিক্যাপ করার দরকার নাই, এখান থেকে প্রশ্ন আহামরি আসে নাই, যেগুলা প্রশ্ন আসবে ওগুলা আরেকবার একটু ধুম করে রিক্যাপ করে দেই, এটা পারবা, এটা প্যারা খাবা না, প্যারা খাবা না, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে এক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ, এক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ, এক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ, এটা হচ্ছে সুর। আর একাধিক কম্পাঙ্ক হইলে এটা হচ্ছে আমাদের স্বর, সলো হচ্ছে একটা বাদ্যযন্ত্র, আর অর্কেস্ট্রা হচ্ছে একাধিক বাদ্যযন্ত্র। স্বরসঙ্গতি 4:5:6:8, চারটা কম্পাঙ্কের অনুপাত। ত্রয়ী হচ্ছে 4:5:6। মূল সুরের অষ্টক হচ্ছে মূল সুরকে 2 দিয়ে গুণ করতে হবে। মূল সুর হচ্ছে সব থেকে ছোট কম্পাঙ্ক, উপসুর হচ্ছে মূল সুর বাদে বাকি সব, হারমোনিক হচ্ছে মূল সুরের গুণিতক। এই হলো এখান থেকে পড়া। আর টানা তারের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট, টানা তারের সাথে তারের টান বর্গমূলের সমানুপাতিক। টানা তারের সাথে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য দৈর্ঘ্যের সম্পর্ক কি বলতো? ব্যস্তানুপাতিক, 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 ব্যস্তানুপাতিক। দেন আমাদের হচ্ছে শ্রুতি যন্ত্রণা, সর্বনিম্ন যেই শব্দ শুনতে পাই 26% পরিবর্তন হইলে 1 ডেসিবেল পরিবর্তন হয়। এই জিনিসগুলা জাস্ট একটু রিডিং দিবা। তারপরে এই যে এটা লাগবে, এটা যেহেতু আমাদের আসছে এটা একটু স্টার করে দিচ্ছি এখানে, এটা একটু স্টার করে দিচ্ছি, স্টারগুলা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? যে ধরো তীব্রতা দেওয়া আছে জাস্ট 10 × 12 মাইনাস পাওয়ারে যা থাকবে এটি 12 মাইনাস এই যে 6 আছে তাহলে 6, 60 ডেসিবেল, 60 ডেসিবেল, 60 ডেসিবেল। তাহলে প্রবলতা মাপার একক কি? এই যে উৎস থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, উৎস থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। এটা দ্বিগুণ করলে এটা 4/1 হয়ে যাবে। যদি এটা অর্ধেক করে, যদি কোনো কারণে এটা অর্ধেক করে, হাফ করে, হাফ করে, তাহলে এটা হচ্ছে 4 গুণ হয়ে যাবে, 4i, তাহলে এটা 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে? 4 গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। তাহলে ওয়াট পার মিটার স্কয়ার এটা দেখছি, এটা পারবো। আর এইখান থেকে দেখবো যে টি এর সহগ বা এক্স এর সহগ, এই যে দেখো টি এর সহগকে এক্স এর সহগ দিয়ে ভাগ করলে বেগ পাবো, এটা ইম্পর্টেন্ট, এটা স্টার করো, এটা যেহেতু গুচ্ছতে আসছে। দেন ফ্রিকোয়েন্সি বাইর করবো কেমনে? টি এর সহগকে 2π দিয়ে ভাগ করে দিব, মানে টি এর সহগটাই হচ্ছে ওমেগা, ওমেগা। তাহলে ওমেগাকে 2π দিয়ে ভাগ করলে ফ্রিকোয়েন্সি, আর পর্যায়কাল হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির উল্টা, ফ্রিকোয়েন্সির উল্টা, ফ্রিকোয়েন্সির উল্টা, ফ্রিকোয়েন্সির হচ্ছে উল্টা। এটা ইম্পর্টেন্ট, এটা যেহেতু আসছে তাহলে এটা একটু স্টার করে রাখো, ঠিক আছে? এটা একটু স্টার করে রাখো। তাহলে এখান থেকে এটা ইম্পর্টেন্ট। এই যে দশা পার্থক্য, পদ পার্থক্য, এটা তো স্টার, এটা তো অবশ্যই স্টার, এটা তো আমরা আগেই পড়াইছি পর্যাবৃত্ত, আজকে আর পড়াই নাই। আর এখান থেকে ল্যামডা বাইর করবো, ধরো দশা পার্থক্য, পদ পার্থক্য দুইটাই দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য বাইর করবো b = f ল্যামডা, b = f ল্যামডা, b = f ল্যামডা, b = f ল্যামডা, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, b = f ল্যামডা, এটা হচ্ছে আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতে, যে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট এখান থেকে। ওকে, আর সব থেকে এই যে এইটুকু আমি স্টার করাই আছে, আর শুরুর দিকে, শুরুর দিকে এই যে এইটা আমার স্টার করা আছে। মোটামুটি পারবা না তরঙ্গ ডান, তরঙ্গ এইটুকু পড়লেই হবে ভাই। দয়া করে স্লাইডের বাইরে আর কিছু পড়ো না, শুধু শুধু মাথাটা নষ্ট হবে। শর্ট থেকে প্রশ্ন বেশি আসবে, ফুল থেকে আসবে না আসবে এটা তো শিওর নাই, আমরা পড়তেছি সেফটির জন্য, ঠিক আছে? এখন আমরা একটু ডান কিনা একটু সবাই কমেন্ট করো, সবাই। দেন আমরা ভৌত জগৎ পরিমাপে যাব। ভৌত জগৎ পরিমাপ আসলে থিওরিটিক্যাল। এই যে দেখো ভৌত জগৎ পরিমাপে আমাদের প্রশ্ন আসছে কই কই। ভৌত জগৎ পরিমাপে এগ্রিতে একটা আসছে, জগন্নাথে একটা আসছে, কুমিল্লাতে একটা আসছে, বাট এগুলো আসলে অন্য চ্যাপ্টারেও আছে। ব্যাপারটা এরকম না যে এগ্রির যেই প্রশ্নটা আসছে এটা আসলে অন্য চ্যাপ্টারেও পড়া হয়ে যায়। কুমিল্লাতে যেটা আসছে এটা অন্য চ্যাপ্টারেও পড়া হয়ে যায়। লুইস, লুইস আলোর নাম দেয় ফোটন, এটা কুমিল্লাতে আসছে। আর জগন্নাথে একটা আসছে, জগন্নাথের না, এগ্রিডটা ত্রুটি, এগ্রিডটা হচ্ছে ত্রুটি, ত্রুটি থেকে প্রশ্ন আসছে, তো ত্রুটিটা আমরা এখানে পড়বো, ত্রুটি ডান। ওকে, আর গুচ্ছতে আসে না, এই যে দেখো 3 বছর কোনো প্রশ্ন আসে না, এখানে একটা, এখানে একটা। ওকে, বাট আমরা দেখে রাখি, দেখো মৌলিক রাশি কি কি, একটু 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 চারটা চোখ বুলাও, দুটো মৌলিক রাশি, মৌলিক রাশি এগুলা হচ্ছে মৌলিক রাশি, দৈর্ঘ্য বর সময়, দৈর্ঘ্য বর সময়, দেখো দৈর্ঘ্য বর সময়, দৈর্ঘ্য বর সময়, এগুলা হচ্ছে মৌলিক রাশি। ক্লাসটা শেষ করে যাও ভাই, 3000 জন এখন লাইভে আছে। আসলে বিকালের ক্লাসে পোলাপান এমনিই লাইভে কম থাকে, কিন্তু ফুল সিলেবাসটাও পড়ে ফেলো তোমরা। এই যে ফিজিক্সে মোটামুটি এটা একটা কোর্স সাবজেক্ট, মানে ফিজিক্স তোমাকে মাস দাগাইতে হবে। ভালো করতে চাইলে ফিজিক্স দেখবা, ফিজিক্স ম্যাথ, আমি তোমাকে গ্যারান্টি দিতেছি তুমি যদি শুধু আমার স্লাইড ভালো করে পড়ে যাইতে পারো, গুচ্ছতে ম্যাথ মুখস্থ দাগাইতে পারবা 15টা মিনিমাম, মিনিমাম 15টা ম্যাথ ইনশাল্লাহ মুখস্থ দাগাইতে পারবা মিনিমাম, যদি কেউ আমার ক্লাসগুলো সব রেগুলার করে স্লাইড ভালো করে শেষ করতে পারো। ফিজিক্সেও পারবা, ফিজিক্স আরো বেশি পাবা। ওকে ওকে, দেখো মৌলিক রাশি হচ্ছে দৈর্ঘ্য বর সময়, এই তিনটাকে বলা হয় সনাতনী বলবিদ্যায় ধ্রুব, নিউটনিয়ান বলবিদ্যায় ধ্রুব। আর আইনস্টাইন বলছে এগুলা পরিবর্তন হয়, আপেক্ষিকতা। তাহলে মিটার, কেজি, সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, তাপমাত্রার মাত্রা হচ্ছে কি থিটা,
তাপমাত্রার মাত্রা হচ্ছে কি মাত্রা থিটা, মাত্রা থিটা দিয়ে প্রকাশ করে, তাই না? তারপর হচ্ছে বিদ্যুৎ প্রবাহ অ্যাম্পিয়ার, দীপন তীব্রতা ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ মোল, এগুলা মৌলিক রাশি। এগুলা এই যে তোমরা নিজেরাই টিউশনই করা অনেকে, ছোটদেরকে পড়াও না এগুলা, এই ছোটদেরকে এগুলা পড়াও না, রাশি রাশি পরিমাপযোগ্য। দেন দেখো এই যে বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, অ্যাটমিক মাস ইউনিট, এটা এগ্রিতে আসছে, ওই যে দেখো এগ্রি 25-26, এক অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে 1.67 10⁻⁻24 গ্রাম অথবা 10⁻⁻27 কেজি, এককগুলা চলে আসতে পারে, এগ্রিতে এবার আসছে। তারপরে ওই যে ফেমটো, পিকো, অ্যাটো, মাইক্রো, মিলি, ন্যানো, তারপরে হচ্ছে মেগা, গিগা, এগুলা শিখে রাখতে হবে। এটা হচ্ছে গিগা, গিগা, তারপরে হচ্ছে 10⁶ মেগা, ঠিক আছে? ওকে, অক্টা, হেপ্টা, এগুলা আছে দরকার। দেখো লাইট ইয়ারটা লাগবে, লাইট ইয়ার হচ্ছে 9.46 10⁻12 কিলোমিটার অথবা 9.46 10⁻15 মিটার লাইট ইয়ার। এই যে লাইট ইয়ার, লাইট ইয়ারটা লাগবে। আর পারসেক, দেখো পারসেকটা কিন্তু লাইট ইয়ারের চাইতে বড়, 10⁻13। দেখো পারসেক, 1 পারসেক সমান 3.2 লাইট ইয়ার, 1 পারসেক সমান 3 পয়েন্ট, তার মানে আলোক বর্ষকে 3.2 দিয়ে গুণ করলে পারসেক পাওয়া যায়। তাহলে পারসেক হচ্ছে সব থেকে বড় একক। এই যে পারসেক, এগুলার মধ্যে তোমাকে তুলনা করে দিবে, দেখো পারসেক বড়, দেন লাইট ইয়ার, দেন মেগামিটার, দেন অ্যাংস্ট্রম, তোমাকে ক্রম দিবে, ক্রম যে এককগুলার ক্রম কোনটা, সঠিক ক্রম কোনটা। তাহলে সব থেকে বড় পারসেক, দেন এইখানে লাইট ইয়ার, তুমি ভ্যালুগুলা দেখে দেখে হচ্ছে জাজ করবা আর কি, জাজ করবা, হ্যাঁ। দেন এই যে পারসেক, মেগামিটার 10⁶, গিগামিটার 10⁹, দেন অ্যাংস্ট্রম হচ্ছে 10⁻⁻10, 10⁻⁻10 মানে হচ্ছে এটাকে আমি বলতে পারি 0.1 ন্যানোমিটার। ন্যানো মানে কি 10⁻⁻10, দেখো -9, 10⁻⁻10 কে এইভাবে লেখা যায় না যে 10⁻⁻1 ইন্টু 10⁻⁻9, এভাবে লেখা যায় না। তাহলে 10⁻⁻1 মানে কি 0.1 ইন্টু 10⁻⁻9 এর জন্য আমি এটাকে লিখতে পারি ন্যানোমিটার। তাহলে 1 অ্যাংস্ট্রমকে লিখতে পারি 0.1 ন্যানোমিটার, একই কথা। 1 অ্যাংস্ট্রম যে কথা, 0.1 ন্যানোমিটার একই কথা। এটা আমাদের গতবার হাজিদান এসে 2টা ইউনিট আসছে এবং ডিউ টেকনোলজিতে আসছে 24-25। এই যে বলছে যে এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য কত, 1 অ্যাংস্ট্রম, কিন্তু 1 অ্যাংস্ট্রম অপশনে নাই, 1 অ্যাংস্ট্রম অপশনে নাই। তাহলে অপশনে ছিল কি 0.1 ন্যানোমিটার, এটা ছিল, ঠিক আছে 1 ন্যানোমিটার। আর 1 মিলিমাইক্রন, এটা মানেই হচ্ছে আসলে 1 ন্যানোমিটার, মিলিমাইক্রন, 1 মিলিমাইক্রন, 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 এগুলা এককগুলা যে কয়টা লেখছি শুধু এই কয়টা একটু দেখে রাখো, একক থেকে ধুম করে চলে আসলে তখন পারবা না, এগুলা একটু দেখে রাখো, হ্যাঁ দেখে রাখো। এটা পুরাটাই থিওরিটিক্যাল চ্যাপ্টার। এই যে যন্ত্রের ব্যবহারগুলা সাজায় দিছি, সব যন্ত্রের ব্যবহারগুলা সাজায় দিছি, এখান থেকে প্রশ্ন আসে। বায়ুচাপ মাপে ব্যারোমিটার দিয়ে, তাপমাত্রা বা উষ্ণতা মাপে থার্মোমিটার দিয়ে, ভূমিকম্প মাপে সিসমোগ্রাফ দিয়ে, আর ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলে। ভূমিকম্পের তীব্রতা মাপে রিক্টার স্কেল, ভূমিকম্পের তীব্রতা মাপে রিক্টার স্কেলে, তীব্রতা মাপে রিক্টার স্কেলে তীব্রতা মাপা হয়, তীব্রতা মাপে, ঠিক আছে রিক্টার স্কেলে তীব্রতা মাপে। গ্যাসের চাপ নিয়ন্ত্রণ ম্যানোমিটার, জলীয় বাষ্প হাইগ্রোমিটার, গতি স্পিডোমিটার, বিভব পার্থক্য ভোল্টমিটার, তড়িৎ প্রবাহ অ্যামিটার, এই যে তড়িৎ প্রবাহ, বিভব পার্থক্য, তড়িৎ চালক শক্তি মাল্টিমিটার দিয়ে মাপে। গলীয় তলের বক্রতার ব্যাসার্ধ স্ফেরোমিটার দিয়ে মাপে, এটা লাগবে। এখানে আরো কিছু বাদ গেছে, যেমন তোমার হচ্ছে রক্তচাপ মাপে, রক্তচাপটা এবার মেডিকেলে আসছে মনে হয় না, রক্তচাপটা এবার মেডিকেলে চলে আসছে। তো এই যে যন্ত্রের ব্যবহার অনেক জায়গায় আসে, রক্তচাপ এটা এবার মেডিকেলে আসছে। স্ফিগমো ম্যানোমিটার, ঠিক আছে রক্তচাপটা মাপে কি দিয়ে বলো, স্ফিগমো, স্ফিগমো, রক্তচাপ মাপে হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার, স্ফিগমো ম্যানোমিটার, স্ফিগমো ম্যানোমিটার। বানান ভুল করে থাকলে সঠিক করে নিও। স্ফিগমো ম্যানোমিটার রক্তচাপ মাপে। আর একটা আছে বিমানের গতি মাপে কি দিয়ে, বিমানের গতি, এটাও প্রশ্ন আসে। বিমানের গতি এটা মাপে হচ্ছে ট্যাকোমিটার দিয়ে, ট্যাকোমিটার, বিমানের গতি মাপে হচ্ছে ট্যাকোমিটার দিয়ে, ঠিক আছে ট্যাকোমিটার দিয়ে বিমানের গতি মাপে। মোটামুটি এনাফ জিনিসপত্র এখানে চলে আসছে। আরেকটা আছে পটেনশিওমিটার, এগুলো আমি চলাচলিতে পড়াবো। পটেনশিওমিটার, পটেনশিওমিটার এটা দিয়ে তড়িৎ চালক শক্তি মাপে, কোষের তড়িৎ চালক শক্তি, কোষের তড়িৎ চালক শক্তি, তড়িৎ চালক শক্তি, কোষের তড়িৎ চালক শক্তি মাপে, ঠিক আছে। তারপরে আরো আছে মিটার ব্রিজ, মিটার ব্রিজ, মিটার ব্রিজ দিয়ে কি মাপে, রোধ মাপে। মিটার ব্রিজ রোধ আপেক্ষিক রোধ, রোধ আপেক্ষিক রোধ এটা মাপে, রোধ আপেক্ষিক রোধ মাপে।
আরেকটা আছে হুইটস্টোন ব্রিজ, এই মিটার ব্রিজ আবার হুইটস্টোন ব্রিজ নীতিতে কাজ করে, এগুলো আমি চলতরিতে পড়াবো, তারপরে এখানে লিখে দিচ্ছি একসাথে। হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ হচ্ছে এইটা দিয়েও রোধ মাপে, এইটা দিয়েও রোধ মাপে। তাহলে হুইটস্টোন ব্রিজ দিয়ে মাপে রোধ, মিটার ব্রিজ দিয়ে রোধ আপেক্ষিক রোধ, পটেনশিওমিটার দিয়ে তড়িৎ চালক শক্তি, মোটামুটি এখানে সবগুলাই চলে আসছে, সবগুলাই। তবে সব থেকে ইম্পর্টেন্ট গুলা যে যা যা আছে পুরাটাই স্লাইডে, এটা এবার মেডিকেলে আসছে, একটু সালটা লিখে দেই তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে যে এখান থেকে প্রশ্ন আসে আসলে। মেডিকেল 25-26 এখানে চলে আসছে, হ্যাঁ ওকে। মেডিকেল 25-26 কিন্তু ফিজিক্সে আসছে, ফিজিক্সে আসছে মনে হয়। ওকে ওকে, তাহলে এখন দেখো যে আবিষ্কার এবং বিজ্ঞানের নাম এগুলাই পড়া, এই ভৌত জগৎ পরিমাপের পড়া এগুলাই। আবিষ্কার এবং পরিমাপ থেকে লাগবে, দেখো পৃথিবী গোলাকার, এটা কে বলছে? দেখো পৃথিবী গোলাকার বলছে টলেমি না পিথাগোরাস। দেন আমাদের হচ্ছে পৃথিবী এই যে উপবৃত্তাকার পথে ঘুরে, কে? কেপলার বলছে, কেপলার। তিনটা সূত্র, ইলিপসের সূত্র, এরিয়ার সূত্র, টাইমের সূত্র। সৌরকেন্দ্রিক তত্ত্ব মানে সূর্যকে কেন্দ্র করে সবাই ঘুরে, এটা বলছে কে? কোপারনিকাস। আবার ভূকেন্দ্রিক তত্ত্ব দিছে কে? টলেমি। সূর্যগ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণী করে থেলিস। ক্যালকুলাস আবিষ্কার করে নিউটন। নিউটনের আরেকটা বই আছে প্রিন্সিপিয়া অফ ম্যাথমেটিকা, নিউটনের একটা বিখ্যাত বই আছে প্রিন্সিপিয়া অফ ম্যাথমেটিকা, ম্যাথমেটিকা, প্রিন্সিপিয়া অফ ম্যাথমেটিকা, এটা হচ্ছে নিউটনের একটা বই। বাষ্প ইঞ্জিন জেমস ওয়াট, পরন্ত বস্তু সূত্র গ্যালিলিও। গিনি পালক পরীক্ষাও নিউটন করে, হ্যাঁ নিউটন আরো একটা পরীক্ষা করে, এটা এই যে গিনি পালক পরীক্ষা করে, গিনি ও পালক পরীক্ষা, এটা কে করে? নিউটন করে, হ্যাঁ নিউটন করে। নিউটন আরো কি আবিষ্কার করছে? নিউটনের মহাকর্ষ সূত্র, আপেল গাছ, এটাই তো মেইনটাই তো লেখি নাই, নিউটন তো শুরুই করছে আপেল গাছ দিয়ে। তারপরে আইনস্টাইন লেখি নাই এখানে, আল্লাহ আইনস্টাইনের মোটামুটি সবই জানো, এই যে ফটো তড়িৎ ক্রিয়া, আইনস্টাইন হচ্ছে ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করে, ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করে, হ্যাঁ ফটো তড়িৎ ক্রিয়া। দেন ও হচ্ছে আপেক্ষিকতা, এই বিভিন্ন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। এবং আইনস্টাইন আরো একটা কাজ করছে, এটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব ব্যাখ্যা করছে, ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব ব্যাখ্যা করছে। কোয়ান্টাম তত্ত্ব দেয় কে? প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব দিছে, কিন্তু এটা ব্যাখ্যা করছে আইনস্টাইন, এই জিনিসগুলো একটু দেখে রাখবা। ওই রকম আসে না, বাট তোমার একটু বেসিক জানা দরকার আসলে। ফিজিক্স পড়তেছো, ফিজিক্সের বিজ্ঞানীগুলোর অবদান জানা দরকার। এই যে নিচের কোন বিজ্ঞানী আলোর কণিকার নাম ফোটন দেন? এই যে কুমিল্লাতে 25-26 চলে আসছে, গিলবার্ট লুইস, ঠিক আছে, গিলবার্ট লুইস 1962 সালে, মেবি মানে 1926 সালে, সাল আমার মনে নাই, তো সাল হচ্ছে দরকার নাই। দেন দেখো বিনা প্রমাণে যা কিছু মেনে নিবা, কোনো প্রমাণ করো না, আরে বলছে মেনে নিছি, স্বীকার্য, এটা স্বীকার করে নিলাম, এটা লাগবে। আর পরীক্ষা নিরীক্ষা করে যদি মানো, এটারে বলে পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্প, এটারে বলে তত্ত্ব। যেটা পরীক্ষা দ্বারা প্রমাণ করছো তত্ত্ব, যেটা বিনা প্রমাণে মানছো স্বীকার্য, এটা লাগবে। গলীয় তলের বক্রতা ব্যাসার্ধ মাপা হয় ফেরোমিটার দিয়ে, d²/6h, আরেকটা হচ্ছে h/2। এই সূত্রটা অনলি ইকুয়েশন, সমীকরণ দেখবে, যে এত সুন্দর করে গুছাইয়া দিতেছি, কি পড়বা মিয়া, তোমার আবার টেনশন আছে? তোমার কোনো গুছানোর দরকার নাই, সব সুন্দর করে স্লাইডে গুছাইয়া দিতেছি, অনলি সমীকরণ দেখবে। এখন দেখো এই যে 2-3টা ম্যাথ আছে, তাইলে ক্লাস শেষ, খুব একটা নাই। এই যে দেখো, এই যে শেষ ক্লাস, হ্যাঁ এটাই লাস্ট, আর নাই। এই যে দেখো এই কয়টা একটু ম্যাথ আছে, 3টা টাইপসের ম্যাথ আছে। ত্রুটি, তাহলে ত্রুটি নির্ণয় পড়লে আমাদের হচ্ছে ক্লাসটা শেষ, ত্রুটি নির্ণয় পড়লেই ক্লাসটা শেষ। 1 ঘন্টা হয়ে গেছে। দেখো শতকরা ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান গুণন 100%। ত্রুটি হচ্ছে, দেখো শতকরা ত্রুটি বাইর করো, উপরে কতটুকু ত্রুটি হয়েছে আর প্রকৃত মান কতটুকু ছিল 100%, এটাই শতকরা ত্রুটি বাইর করার উপায়। শতকরা বলছে 100 দিয়ে গুণ করতে হবে 100%। তাহলে উপরে ত্রুটির ভ্যালু, উপরে দেখো, উপরে হচ্ছে ত্রুটির ভ্যালু, হ্যাঁ উপরে ত্রুটির ভ্যালু, দেন নিচে প্রকৃত মান গুণন 100%। এখন প্রশ্ন কিভাবে আসে? একটা গোলকের ব্যাসার্ধের ত্রুটি 2% হইলে, দেখো একটা এই যে স্যার রোনালদো নাকি হচ্ছে পাখিরুরা থেকে বিমান বানাইছে কে? লিওনার্দো দ্য ভিঞ্চি না কে যেন পায়ের মান দিছে ভাস্করাচার্য, এগুলা লিখি নাই, মনে রাখো। পায়ের মান 22/7, এটা কে দিছে? ভাস্করাচার্য।
ভাস্করাচার্য, ঠিক আছে, ভাস্করাচার্য। তারপরে হচ্ছে আরো আরো ভাস্করাচার্য বানান ভুল করলাম এটা। তারপরে হচ্ছে লিওনার্দো দ ভিঞ্চি, লিওনার্দো, এগুলো আসবে না বাট দেখে রাখো, লিওনার্দো দ ভিঞ্চি। ও হচ্ছে কি দিছে বলো? লিওনার্দো দ ভিঞ্চি হচ্ছে বিমান পাখির উড়া থেকে, পাখির উড়া, পাখির উড়া থেকে বিমান বানাইছে। ওকে 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 ওকে, দেখো দেখো দেখো, একটা গোলকের ব্যাসার্ধের ত্রুটি 2% হলে ক্ষেত্রফলের ত্রুটি, দেখো 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 দেখো, বলো 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 কত হবে? এই যে বিনসি বলতেছে, ওরা কয় বিনি, বিনি, তোমাদের বিনিসিয়াস, বিনিসিয়াস জুনিয়র, ঠিক আছে, বিনিসিয়াস জুনিয়র, CR7, লিওনেল মেসি, সব কিছু বানাইছে লিওনেল মেসি, লিও মেসি, রোনালদো, বিনিসিয়াস, এমবাপ্পে, এগুলা সব বানাইছে। দেখো একটা গোলকের ব্যাসার্ধের ত্রুটি 2% হইলে, আচ্ছা গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, তাই না? তাহলে এই যে দেখো আয়তনের সাথে ব্যাসার্ধের সম্পর্ক ঘনফল, আবার দেখো ক্ষেত্রফল হচ্ছে 4/4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার। তাহলে ক্ষেত্রফলের সাথে আমাদের আর এর সম্পর্ক বর্গের ব্যস্তানুপাত, বর্গের সমানুপাতিক। তাহলে যখন ত্রুটি বাইর করবা, আয়তনের ত্রুটি বাইর করবা, আয়তনের ত্রুটি যখন তোমার কাছে বলবে আয়তনের ত্রুটি কত, আয়তনের ত্রুটি বাইর করলে 3 দিয়ে গুণ করবা, 3 দিয়ে, ব্যাসার্ধের ত্রুটিকে 3 দিয়ে গুণ করবা, 3 গুণন ব্যাসার্ধের ত্রুটি, 3 গুণন ব্যাসার্ধের ত্রুটি, 3 গুণন ব্যাসার্ধের ত্রুটি, তাহলে 3 গুণন ব্যাসার্ধের ত্রুটি 2% ইকুয়াল টু 6%। আর ক্ষেত্রফলের ক্ষেত্রে তাহলে ক্ষেত্রফলের ত্রুটি বাইর করবা কি দিয়ে? ক্ষেত্রফলের ত্রুটি বাইর করবা, দেখো ক্ষেত্রফলের ত্রুটি বাইর করবা 2 গুণন ব্যাসার্ধের ত্রুটি, 2 গুণন ব্যাসার্ধের ত্রুটি। এই দুইটা প্রশ্নই গুচ্ছতে 2 বছর আসছে, 20-এ আসছে, 21-এ আসছে, দুইটা প্রশ্নে আসছে। তাহলে ব্যাসার্ধের ত্রুটি হচ্ছে আমাদের কত? ব্যাসার্ধের ত্রুটি, তাহলে 2 গুণন ব্যাসার্ধের ত্রুটি 2% ইকুয়াল টু 4%, 4%। তাহলে ক্ষেত্রফলের ত্রুটি হচ্ছে, আয়তনের ত্রুটি হচ্ছে 6%, ক্ষেত্রফলের ত্রুটি হচ্ছে আমাদের 4%। তাহলে ক্ষেত্রফলের যে যত স্কয়ারের সম্পর্ক তাহলে 2 দিয়ে গুণ করব, কিউবের সম্পর্ক 3 দিয়ে গুণ করব ব্যাসার্ধের ত্রুটিকে। এখন দেখো যে ত্রুটি তো সরাসরি দেওয়া থাকবে না, ব্যাসার্ধের ত্রুটি সরাসরি দেওয়া থাকবে না, এইভাবে দেওয়া থাকবে, তখন কি করবা? তাহলে একটা ব্যাসার্ধের পরিমাপ দেওয়া আছে r ইকুয়াল 10 ± 0.1, 10 ± 0.1, তখন এইটার আয়তনের ক্ষেত্রফলের ত্রুটি কত? গুচ্ছ 20-এ একটা আসছে ক্ষেত্রফল দিয়ে, আর গুচ্ছ 21-এ আসছে আয়তন দিয়ে, পারবা? গুচ্ছ 21-এ আসছে আয়তন দিয়ে। তাহলে একটা গোলকের ব্যাসার্ধের পরিমাপের ত্রুটি যদি এত হয়, আয়তন ও ক্ষেত্রফলে, এটা এগ্রি 24-25-এরও প্রশ্ন, এগ্রি 24-এও আসছে, এগ্রি 25-এও আসছে, এগ্রি 24-25-এরও প্রশ্ন। এখন দেখো তাইলে আগে ব্যাসার্ধের ত্রুটিটা বাইর করে ফেলো, ব্যাসার্ধের ত্রুটিটা আগে বাইর করে ফেলো, ব্যাসার্ধের ত্রুটিটা আগে বাইর করে ফেলো। ব্যাসার্ধের ত্রুটি ভাই কেমনে বাইর করব? কেমনে? ওই যে দেখো প্রকৃত মান হচ্ছে 10, আর উপরে প্লাস মাইনাসের পরে যতটুকু আছে 0.1, এটা হচ্ছে ত্রুটির ভ্যালু। তাহলে ত্রুটি বাই প্রকৃত মান গুণন 100%। এই যে ত্রুটি বাই প্রকৃত মান, ত্রুটি উপরে দেন প্রকৃত মান নিচে, দেন 100%, দেন 100%। তাহলে ত্রুটি ডিভাইডেড বাই প্রকৃত মান ইনটু হচ্ছে কত বলতো? 100%। তাইলে আমি এইটাকে বলতে পারি, দেখো 10 দিয়ে গুণ করলে 1%, 1%, 1% যদি ব্যাসার্ধের ত্রুটি হয় তাহলে আয়তনের ত্রুটি কত হবে? তাহলে সুতরাং আয়তনের ত্রুটি, সুতরাং আয়তনের ত্রুটি ইকুয়াল টু হচ্ছে 3 গুণন 1%, 3 দিয়ে গুণ করব ইকুয়াল 3%। সুতরাং ক্ষেত্রফলের ত্রুটি, ক্ষেত্রফল, সুতরাং ক্ষেত্রফলের ত্রুটি হচ্ছে 2%, ক্ষেত্রফলের ত্রুটি ইকুয়াল 2 দিয়ে গুণ করব 1% ইকুয়াল টু কত? 2%, ইকুয়াল টু 2%। হ্যাঁ, তাহলে এই হইলো আমাদের প্রশ্ন, এই হইলো আমাদের প্রশ্ন। ব্যাসার্ধের ত্রুটিটা সরাসরি যদি দেওয়া না থাকে, ব্যাসার্ধের ত্রুটি আগের প্রশ্নতে সরাসরি দেওয়া আছে 2%, আমি জাস্ট গুণ করে দিছি, ওকে ডান। কিন্তু ত্রুটি না দিয়ে এইভাবে যদি দেওয়া থাকে, আগে বাইর করে নিতে হবে ত্রুটিটা। তাহলে উপরে হবে প্লাস মাইনাসের পরে যতটুকু আছে এইটুকু উপরে, প্লাস মাইনাসের নিচের টুকু, আগের টুকু হচ্ছে প্রকৃত মান, নিচে দেন 100%, দেন 100%, হ্যাঁ দেন 100%, দেন 100%। ওকে ওকে ওকে, তাহলে এখন দেখো, এখন দেখো যে বেগের ত্রুটি 3%, ভরের ত্রুটি 2%, গতি শক্তির ত্রুটি কত? তাহলে গতি শক্তি হচ্ছে দেখো ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে গতি শক্তির ত্রুটি ইকুয়াল
দেখো গতিশক্তির ত্রুটি ইকুয়াল গতিশক্তির ত্রুটি। দেখো বরের সাথে শুধু সমানুপাতিক সম্পর্ক, তাহলে লেখো আমাদের কত হচ্ছে বরের ত্রুটি কত, বরের ত্রুটি 2% প্লাস সব যোগ বিয়োগ গুণ ভাগ যাই থাকুক, এখানে যদি ভাগও থাকে তাও যোগ করতে হবে ত্রুটি বের করার ক্ষেত্রে। ধরো তোমাকে বলছে যে রোধ ইকুয়াল টু ভি বাই আই, তাহলে ধরো ভোল্টেজের ত্রুটি 2%, তারপর হচ্ছে ধরো ভোল্টেজের ত্রুটি হচ্ছে 2% আর আয়ের ত্রুটি 3%, তুমি কি ভাগ করবা? জীবনেও না। দুইটার ত্রুটি মিলে হচ্ছে আমাদের আর এর ত্রুটি। ধরো ভোল্টেজের ত্রুটি 2%, ভোল্টেজের ত্রুটি হচ্ছে ধরো 2% আর বিভব এটার ত্রুটি হচ্ছে 3%, তাহলে রোধের ত্রুটি কত? তাহলে এখানে সমীকরণে ভাগ থাকলেও দুইটা ত্রুটি কি করতে হবে? যোগ করতে হবে। দুইটা ত্রুটি যোগ করতে হবে, তাহলে 2% প্লাস 3% ইকুয়াল 5%, এইভাবে। ঠিক আছে, তুমি আবার ভাগ করতে যাও না, গুণ বিয়োগ গুণ ভাগ যাই থাকুক না কেন ত্রুটি সবগুলা যোগ করতে হবে। তাহলে এই যে সামনের হাফ তো কনস্ট্যান্ট, এটা তো নেওয়া যাবে না, এটা বাদ। তাহলে বরের ত্রুটি 2% দিছি, বেগের ত্রুটি 3%, কিন্তু বেগের বর্গ আছে, তাহলে বর্গ থাকলে 2 দিয়ে গুণ করব বেগের ত্রুটিকে 3% কে, তাহলে দেখো টোটাল 8%, তাহলে গতি শক্তির ত্রুটি হচ্ছে 8%। তাহলে আমাকে বলো তো বর বেগের ত্রুটি কত হবে? সবাই একটু অ্যান্সার করো, বর বেগের ত্রুটি কত হবে? সবাই একটু উত্তর করো যে এটা বর বেগের ত্রুটি কত হবে? সবাই বলো বর বেগের ত্রুটি। তাহলে বরের ত্রুটি আর বেগের ত্রুটি যোগ করে দিব। দেখো বর বেগের ত্রুটি 2% প্লাস 3% ইকুয়াল 5% হবে। তাহলে বর বেগের ত্রুটি হবে 5%, কারণ বর বেগ মানে হচ্ছে P সমান mv, তাহলে m আর v দুইটার ত্রুটি কি করব? যোগ করে দিব, শেষ, যোগ করে দিব। কোনটা স্কয়ার থাকলে 2 দিয়ে গুণ করব। তাহলে এইটা আমাদের এই যে দেখো এগ্রিতে 25-26 আসছে, এগ্রি 24-25 আসলো, এই যে এটা এগ্রি 24-25 আসলো, দেন এগ্রি 25-26 আসছে। দেখো যে এল দৈর্ঘ্যের একটা ঘনকের উপর বল এফ প্রয়োগ করা হইলে দৈর্ঘ্যের ত্রুটি 2%, বলের ত্রুটি 4% হয়, তাহলে গ্রহণযোগ্য চাপ কত হবে? তাহলে গ্রহণযোগ্য চাপ কত হবে? বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, বল বাই ক্ষেত্রফল একটা গণক, এই যে চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, আর গণকের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে এল স্কয়ার। তাহলে দৈর্ঘ্যের সাথে দেখো দৈর্ঘ্যের বর্গ, তাহলে সুতরাং আমি চাপের ত্রুটি, দেখো গ্রহণযোগ্য চাপের ত্রুটি কত হবে আর কি। তাইলে আমি এইখানে যদি বের করি বলের ত্রুটি কত পার্সেন্ট দেওয়া আছে, দেখো তো বলের ত্রুটি দেওয়া আছে 4%, তাহলে লেখো 4% প্লাস এই যে ভাগ থাকলেও যোগ করে দিছি, দৈর্ঘ্যের ত্রুটি আছে 2%, কিন্তু 2 দিয়ে গুণ করব, 2 গুণন 2%, কারণ কি এই যে স্কয়ার আছে, স্কয়ার থাকার কারণে ত্রুটিটা 2 গুণ হয়ে যাবে, তাহলে 8%, টোটাল 8%, এই যে অ্যান্সার এটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে দেখো 2% দেওয়া আছে এখানে এবং বলের ত্রুটি আছে 4%। তাহলে প্রশ্ন এইভাবে মোটামুটি হচ্ছে সলভ করে আসতে হবে। দেন দেখো এটা আমাদের লাস্ট, এই যে দুইটা ম্যাথ আছে লাস্ট। দেখো যদি তোমাকে বলে লঘিষ্ঠ গণন বাইর করো, মানে এলসি বাইর করো, তোমরা তো আবার এই যে এখন এগুলারে গালি হিসেবে ইউজ করো, ঠিক আছে। ওকে, এলসি বাইর করো। এলসি মানে হচ্ছে লঘিষ্ঠ গণন হচ্ছে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, পিচ মানে কি? এই মূল স্কেলটা আমার যখন রৈখিক সরণ হয়, একবার ঘূর্ণনে যতটুকু সরণ হয়, ঠিক আছে, তাহলে পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এটা সহজভাবে মনে রাখো, বৃত্তাকার স্কেলের একবার ঘূর্ণনে রৈখিক সরণ। হ্যাঁ, এই যে দেখো একটা ম্যাথ এইবার আমাদের আসছে, একটা স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50, পিচ হচ্ছে 1 মিলিমিটার, তাহলে লঘিষ্ঠ ধ্রুবক মানে এলসি কত হবে বলো, এলসি কত হবে একটু বলো তো। এই পিচ, এই যে পিচ হচ্ছে আমাদের কত? 1 মিলিমিটার। দেখো এটা যদি তুমি শিখে যাও তাহলে কত সহজ না, যে বিষয়টা জানা আছে 1 সেকেন্ডে উত্তর করতে পারবে। এই যে জগন্নাথ 25-26 আসছে, উপরে পিচের মান বসায় দিবা, নিচে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50, তো 50 দিয়ে কাউকে ভাগ করব না, আমাদের নিয়ম কি? আমি উপরেরটারে 2 দিয়ে গুণ করব, নিচে 100, তাহলে 100 দিয়ে ভাগ করলে 0.02 মিলিমিটার, এটা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক, 0.02 মিলিমিটার, এটা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক, ডি নাম্বার। ঠিক আছে,
ওকে ওকে ওকে, তাইলে হচ্ছে আমরা আমরা মোটামুটি এটা পেরে গেছি। এখন দেখো ভার্নিয়ার ধ্রুবক বিসি, ভিসি, ভিসি, হ্যাঁ ভার্নিয়ার ধ্রুবক বিসি, তাহলে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে S/N, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার ধ্রুবক বাইর করতে পারলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা নিচে, লঘিষ্ঠ দ্রবণ বাইর করতে পারলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা নিচে, পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। আর এটা মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। ক্ষুদ্রতম দেখো একটা ম্যাথ করাইতেছি, আসলে এগুলাই আসবে। এই যে রাজশাহী দুইবার আসছে যে একটা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 গড়, এই যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত 20 গড়, প্রধান স্কেলের 19 গড়ের সমান, প্রধান স্কেলের 19 গড়ের সমান। তাহলে 1 মাইনাস 19/20 ইকুয়াল টু 1/20, 1/20। এই যে দেখো 1/20, তাহলে আমি যেটা বললাম এই যে এখানে দেখো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। বাট তোমাকে কিন্তু এখানে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য দেওয়া নাই, দেওয়া আছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য কিন্তু দেওয়া নাই। কই প্রশ্নটা কই, দেখো আমি কি করছি, এই যে 20 এইটাই কিন্তু ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এই যে ভার্নিয়ার স্কেলের 20, আর উপরে 1 ওই যে ওইটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। ঠিক আছে, এখন প্যাচটা খাবা কোথায়, প্যাচ খাবা কোথায় বলো তো, প্যাচ কোথায় খাবা? 20 গড় 16 গড়ের সমান, 20 গড় 16 গড়ের সমান, তখন একটু প্যাচ খাবা, তখন এই যে 1 মাইনাস 16/20 দিতে হবে, তখন 1 মাইনাস 16/20 করতে হবে, তখন 1 মাইনাস 16/20 19/20। তাহলে এই যে দেখো 20 থেকে 19 বাদ দিলে কত থাকে 1, উপরে 1 নিচে 20। তাহলে দেখো আমাদের কত আসতেছে, 20 দিয়ে আমি কাউকে ভাগ করব না, উপরেরটারে 5 দিয়ে গুণ করব, নিচে 100, তাহলে 0.05 মিলিমিটার, 0.05 মিলিমিটার, এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে প্যাচ খাবা কোথায়, এইটা এখানে তুমি হচ্ছে ঘুরায় দিতে পারে যে মূল স্কেলের ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 20 বা ঘরের দৈর্ঘ্য মূল স্কেলের 16 গড়ের সমান, 15 গড়ের সমান। তাহলে এই যে 1টা গুণটা ওই যে ঘরের মান 1 মিলিমিটার, 1 মাইনাস 16 বাই কত 20, 1 মাইনাস 15/20, 1 মাইনাস 23/20, 1 মাইনাস 23 না, মানে এটার উপরেটা অবশ্যই ছোট হবে, 1 মাইনাস 10/20, 10 গড়ের সমান, 1 মাইনাস 9 গড়ের সমান, এরকম দিতে পারে। হ্যাঁ, এই তো আমাদের হচ্ছে ক্লাস, ডান কি না বলো। এখন আমি এখানে একটু দাগায় দেই যে যদি তোমরা আসলে পড়ো, গুচ্ছের জন্য পড়ো, এগুলো আসবে না পরীক্ষায়। গুচ্ছের জন্য তোমার আসতে পারে যে এইটা আসতে পারে, এলসিটা আসতে পারে, আর এই যে এইটা আসতে পারে, এগুলা ফুল সিলেবাসে সামনের বার পড়বা, মানে যখন সেকেন্ড টাইম যদি কেউ প্রিপারেশন নাও সেই ক্ষেত্রে ফুল সিলেবাসে এগুলা এত ডিটেলস পড়বা। কিন্তু এখন তোমার শর্টের বাইরে থেকে এগুলা এত, এই যে এই ত্রুটি থেকে প্রশ্ন আসবে, ত্রুটি 100%, এই যে এইটা লাগবে, ত্রুটিটা লাগবে, আর বাকি যা পড়াইছি এগুলা বোনাস, বাকি যা পড়াইছি এগুলা হচ্ছে সামনের বারে, যে এটা লাগবে, এটা লাগবে, আর বাকি কোনো কিছু দরকার নাই, এগুলা মোটামুটি একবার করে দেখে রাখলেই হবে, শুধু এককটা দেখে রাখবে, যে একক এখান থেকে এগুলা সব চ্যাপ্টারে আসলে আছে, এগুলা শুধু ভৌত জগতের পড়া ব্যাপারটা এরকম না, এটা সব চ্যাপ্টারে আছে। এই যে লাইট ইয়ার, পারসেক, মেগামিটার, এগুলা কিন্তু সব চ্যাপ্টারে, অ্যাংস্ট্রম সব চ্যাপ্টারে আছে। সুতরাং এই জিনিসগুলো এটা কিন্তু ভৌত আলোক বিজ্ঞানেও আছে, ভৌত আলোক বিজ্ঞানেও আছে। তাহলে এগুলা যা যা পড়াইলাম মোটামুটি ধরো এইটুকু শুধু স্লাইড পড়ে গেলেই তোমার হচ্ছে এই চ্যাপ্টারটা কমপ্লিট। যদি প্রশ্ন আসে, এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নাই। তাহলে কি করবা, লাস্ট রিভিশন দেখো, লাস্ট রিভিশন এই যে আমাদের যদি তোমাকে বলে যে এলসি বাইর করো, লঘিষ্ঠ ধ্রুবক বাইর করো, লঘিষ্ঠ কনস্ট্যান্টটা বাইর করো, তাহলে হচ্ছে কি করবা, উপরে পিচ, নিচে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, পিচ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার ধ্রুবক বাইর করো, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা নিচে, উপরে হচ্ছে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, এক ভাগের দৈর্ঘ্য। কিন্তু এইভাবে সরাসরি দিবে না, বলবে যে ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে কত 1 মিলিমিটার। এই যে একটা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত 1 মিলিমিটার। ধরো এখন তুমি সরাসরি 1/20 এইটা লিখে অ্যান্সার করতে পারো। এই যে দেখো মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তুমি 1/20 সরাসরি করে দিতে পারো। কিন্তু প্যাচটা খাবা কখন, যখন বলবে 20 গড় 16 গড়ের সমান, তখন কিন্তু দেখো 1 মাইনাস 16/20 তার মানে 4/20 হিসাব করবে, এই জায়গায় ঝামেলা খাবা। ঠিক আছে, তবে প্রশ্ন এরকম দেয়, ধরো 50 গড় 49 ঘরের সমান, 50 গড় 49 ঘরের সমান, 49 ঘরের সমান, তখন তোমার কোনো প্যারা নাই, তখন তুমি ওই যে 1/50 সরাসরি বসায় দিবা, অ্যান্সার শেষ, সরাসরি বসায় দিবা, অ্যান্সার শেষ। ঠিক আছে, ওকে, নেক্সট 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 আর আমাদের নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অনলি স্লাইডটা রিডিং দিয়ে ফেলবা। থ্যাংক ইউ সো মাচ। পারবা, ক্লাসের পড়া ক্লাসেই শেষ। আজকে পরীক্ষায় আসলে দেখি কে কয়টা পারে। আজকে পরীক্ষা এখান থেকে প্রশ্ন থাকবে,
মানে তরঙ্গ থেকে থাকবে, ভৌত জগৎ থেকে থাকবে না। আজকে পরীক্ষায় দেখি 4-5টা প্রশ্ন বা 6টা প্রশ্ন যদি থাকে কে কয়টা পারো। আর আজকে পরীক্ষাটা হবে 50 মার্কে, সরল রেখা 25টা, আর হচ্ছে ফিজিক্স ম্যাথ দুইটা 50 মার্কে পরীক্ষা হবে। তো এই যে গুচ্ছতেও তো 50 মার্ক ফিজিক্স ম্যাথ, দেখি আজকে কে কত পাও। ফিজিক্স এবং ম্যাথ যারা দুইটাই দাগাবা অবশ্যই 50 মার্কে পরীক্ষা দিবা। আর যারা ম্যাথ দাগাবা না তারা তো শুধু 25 মার্কে কত পাও এটা দেখবা। ঠিক আছে, যারা ম্যাথ দাগাবা না 25-এ কত পাও এটা দেখবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।